ডিপার্টমেন্ট। তো কারা কারা ফাইট করে আমি একটু বলি। বোটানি, জুওলজি, জুওলজি, সয়েল, জিওগ্রাফি অ্যান্ড এগ্রিকালচার। ও আরেকটা ডিপার্টমেন্ট আছে ফিশারিজ, সরি ফরেস্ট্রি। ফরেস্ট্রি যে বিশ্ববিদ্যালয়গুলোতে ফরেস্ট্রি আছে তারাও, মানে এই কয়টা ডিপার্টমেন্ট মিলে যদি 20টা পদ থাকে, যে 20 জনের র্যাঙ্ক আগানো তারা অটোমেটিক্যালি পেয়ে যায়। এক্ষেত্রে যদি কেউ সয়েলে পড়া থাকে সেও পাইতে পারে, যে বোটানিতে পড়া আছে সেও পাইতে পারে, যে যে ডিপার্টমেন্ট এই কয়টা ডিপার্টমেন্ট যাদের আছে মানে এই ক্যাডারটা পেতে পারে। মানে এখানে সয়েলের একটা চান্স আছে, কম হোক বেশি হোক একটা চান্স আছে। তো বিসিএস এর ক্ষেত্রে যদি বলি, তাহলে বিসিএস হচ্ছে এই 3টা ক্যাডারে আমাদের সুযোগ আছে। যে একবারে যে নাই তা না, মানে টেকনিক্যাল ক্যাডার কম আছে, বাট একবারে যে নাই তা না। 3টা ক্যাডার মিলে প্রত্যেকটা বিসিএস এই অন্তত কম হইলেও 10টা বা 15টা পদ থাকে, একদম কমই বললাম, কখনো বেশি হয় কখনো কম হয়, অন অ্যান এভারেজ 10-15টা বা 20টা অনেক সময় বিসিএস বেদে থেকে থাকেই। যেমন 41 বিসিএস এর কথা যদি বলি, আমি যদি শুরু করি 41 বিসিএস থেকে, 41 বিসিএস এর ফরেস্ট্রিতে মনে হয় 36টা নিয়োগ হয়েছিল বা 30+ নিয়োগ হয়েছিল ফরেস্ট্রি ক্যাডারে। এসআরডিএ তে হয়েছিল 6টা। আর শুধু জেনারেল এডুকেশন ক্যাডার, যেটা শিক্ষা ক্যাডারও প্রায় 5টার মতো নিয়োগ ছিল। তার মানে দেখা গেল যে 41তম বিসিএস এ প্রায় 40-45টার মতো সিট ছিল আমাদের, মানে আমরা ওখানে অ্যাপ্লিকেবল ছিলাম আর কি। তারপরে যদি আমরা 43তম বিসিএস এর কথা চিন্তা করি, 43তম বিসিএস এ এসআরডিএ তে কোনো ফরেস্ট্রিতে কোনো পদ ছিল না, এসআরডিএ তে ছিল 10টা, আর শিক্ষা ক্যাডারে মেবি ছিল 5টা, মানে 15টা ক্যাডার ছিল 43তম বিসিএস এ। আবার 44তম বিসিএস এও ফরেস্ট্রিতে মানে 4-5টা ছিল, শিক্ষা ক্যাডারে ছিল 11টা, এসআরডিএ তে ছিল 2টা। এই তো অন অ্যান এভারেজ দেখা যায় যে 15টা, 17টা, 20টা এরকম পদ বিসিএস থেকে প্রতি বছর পাওয়া যায়। ঠিক আছে, এটা গেল বিসিএস এর ব্যাপার। আর এছাড়া এর বাইরে হচ্ছে কিছু ক্ষেত্রে কিছু নিয়োগ আছে, যেমন একটা পদ আছে ফরেস্ট রেঞ্জার, পদটা হচ্ছে 10ম গ্রেডের। ঠিক আছে, ফরেস্ট রেঞ্জার, এখানেও সয়েলের যারা আছে অন্যান্য ডিপার্টমেন্ট, ওই যে বোটানি, জুলজি, জিওগ্রাফি, সয়েল, এরকম কয়েকটা ডিপার্টমেন্ট মিলে প্রতিযোগিতা করে, এখানে আমাদের একটা চান্স আছে ফরেস্ট রেঞ্জার হিসেবে। তারপরে পানি উন্নয়ন বোর্ডের কিছু নিয়োগ হয় মাঝে মাঝে, ঠিক আছে, খুব কম। এই যে এখন যেগুলো বলবো এগুলো খুবই সংখ্যা খুবই কম, হয়তো 2টা 4টা 5টা এরকম সর্বোচ্চ। পানি উন্নয়ন বোর্ডে অনেক সময় একটা নিয়োগ হয়, ওই নিয়োগেও সয়েল সায়েন্স বা সয়েল ওয়াটার এনভায়রনমেন্ট যারা পড়া তারা অ্যাপ্লাই করতে পারে কিছু পদে, স্পেসিফিক কিছু পদে। এই একটা প্রতিষ্ঠান গেল। আচ্ছা, বিসিএসআইআর, ঠিক আছে, বিসিএসআইআর এ এটাতেও খুব রেয়ার কিছু নিয়োগ হয়, একদম হয় না যে তা না, মানে খুব কম, যেখানে 2-1টা নিয়োগে সয়েল সায়েন্স উল্লেখ থাকে যে সয়েল সায়েন্স যারা পড়ছে তারা অ্যাপ্লাই করতে পারবে। মানে এই সংখ্যাটা কিন্তু খুবই কম, মানে মানে কি বলবো, মানে অনেক কম। এজন্য অনেক সময় আমাদের চোখে পড়ে না, বা আমরা মনে করি যে নাই, আমাদের মানে আছে 1-2টা পদ হইলে অনেক সময় থাকে। এই যে তোমাদের তো ওই যে রাকিব স্যার আছে তাই না, রাকিব স্যারকে তো সবাই চেনে মেবি। হ্যাঁ, ও কিন্তু বিসিএসআই এর মানে চাকরি করছিল প্রথমে, মানে ওই একটা নিয়োগ হয়েছিল, ওই নিয়োগ থেকে কিন্তু ও হচ্ছে নিয়োগ পাইছিল আর কি, এই টিচার হিসেবে জয়েন করার আগে। মানে এই জন্য বললাম যে ওখানেও কিছু পদ আমাদের আছে। তো আরো এরকম ছোট ছোট কিছু চাকরি মিলায় মিলায় কিছু নিয়োগ আর কি হয়তো পাওয়া যেতে পারে বিভিন্ন সময়ে, 2-1 সময়। কয়েকদিন আগে আমি একটা নিয়োগ দেখছিলাম, মনে হয় খুব সম্ভবত বিসিকের বা এই রিলেটেড কোনো কিছু। এখানেও কিন্তু হচ্ছে সয়েল সায়েন্স মানে অ্যাপ্লিকেবল ছিল আর কি, বা কোনো একটা নিয়োগে আমি রিসেন্টলি দেখছিলাম যে সয়েল সায়েন্স উল্লেখ করা ছিল, যে সয়েল সায়েন্স পড়া যারা আছে তারাও মানে অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, আরেকটা জায়গায় বলি, সেটা হচ্ছে বিসিএস থেকে আসে, বিসিএস নন ক্যাডার থেকে, সেটা হচ্ছে ওই যে ফরেস্ট পরিবেশ অধিদপ্তর। ঠিক আছে, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক, এডি যেটা এডি যে পদ, ওই পদে হচ্ছে বিসিএস দিলে যদি মার্কস ভালো থাকে, সহকারী পরিচালক পদ যদি থাকে, ওইখানেও সয়েল সায়েন্সের একটা সুযোগ আছে। সেখানে অবশ্য সায়েন্স ফ্যাকাল্টির অলমোস্ট সব ডিপার্টমেন্টই ফাইট করে, বাট স্পেসিফিক ভাবে সয়েল সায়েন্সও সেখানে ফাইট করার
মানে অ্যাক্সেস আছে আর কি, মানে সয়েল সায়েন্স ওখানে ফাইট করে, মানে এই পরিবেশ অধিদপ্তরের এই রিপোর্টটাও আমাদের সয়েল সায়েন্স থেকে কিছু মানুষ পায়, বিভিন্ন বিসিএস পাইতে পারে আর কি। আর আর হচ্ছে বন বন রিলেটেড কিছু বন বনে বনের যে কিছু চাকরি আছে নিয়োগ হয়, এখানেও দেখা যায় যে আমাদের সয়েল সায়েন্সের সুযোগ থাকে আর অন্যান্য ডিপার্টমেন্টও থাকে, সয়েল সায়েন্সও সেখানে উল্লেখ থাকে আর কি, যোগ্য মানে অ্যাপ্লাই করার ক্ষেত্রে। হ্যাঁ, আচ্ছা, এই আমার মোটামুটি, এর বাইরে আশা করি তেমন কিছু নাই, মোটামুটি সবই ক্লিয়ার কভার করে দিছি আর কি। থ্যাংক ইউ ভাই। গভর্নমেন্ট জবের যতগুলো সেক্টর আছে মোটামুটি আইডিয়া পেলাম। এবার একটু ডিফারেন্ট একটা ইনসাইট নেই দুর্বা বিশ্বাস আপুর কাছে। সেম জিনিস যদি আমরা চিন্তা করি, আপনার ইনসাইটটা শুনতে চাই। আমি আসলে বাংলাদেশের চাকরির ব্যাপারে ভালো বলতে পারবো না, আই থিঙ্ক পিয়াল ভালো মতোই কাভার করেছে। বাইরে চাকরির জন্য যদি বলি, আমাদের যে সমস্ত সাবজেক্ট মেজর অথবা মাইনর আছে, আমাদের মাইনর সাবজেক্ট মিনারেলস ছিল, ওখান থেকে পড়াশোনা মানে এখনকার সাবজেক্টে আর কি। তো এগুলোতে তোমরা হচ্ছে যদি চাও পরবর্তীতে সুইচ করতে পারবে। আর চাকরির অপরচুনিটি বিদেশে এগেইন সাবজেক্ট রিলেটেড অফ কোর্স, কিন্তু চাইলে চেঞ্জ করতে পারবে আর কি অনেক কিছুতে। এই তো। আর বাংলাদেশের চাকরির ব্যাপারে পিয়াল খুব ভালো জানে। আমি আমি বাংলাদেশে পরীক্ষা দিইনি, দেওয়ার আগেই চলে এসেছি, সো অত ভালো আইডিয়াটা নেই। আপু এর সাথে হচ্ছে যে আমি একটা জিনিস অ্যাড করে দিই আপনাকে, একবার যেহেতু পেলাম যে আমরা তো এখন সবাই এখানে অনেকেই আছে ফার্স্ট থেকে ফোর্থ ইয়ারের মাস্টার্স এরও কয়েকজন জয়েন করছে। তো আমরা যদি প্রফেশনাল লাইফে যে ঢুকবো, প্রবেশ করব, তার আগে আসলে কোন স্কিল গুলো আমাদের অবশ্যই অ্যাকুয়ার করে সেখানে যাওয়া উচিত, আপনার ভালো কথা বলছো। মতামত আমি শুনতে চাই। আসলে আমি আমার যখন এখানে মাস্টার্স শুরু হয়েছে, আমি এক্সেল কাজ করতে যে খুবই প্যারা খাইছি, কারণ আমি আসলে এক্সেল শিখিনি ইউনিভার্সিটিতে। আমি জানি না এখন তোমাদের দরকার পড়ে কিনা বা শেখো কিনা। এখন কি শেখো, কোনো কারণে দরকার পড়ে? যে ছোটখাটো কিছু কাজে সবাই এখন এক্সেল টুকটাক আচ্ছা আচ্ছা, ব্যবহার করে। হ্যাঁ, ছোটখাটো, হ্যাঁ হ্যাঁ, টুকটাক আর কি। তো আমার কাছে মনে হচ্ছে এক্সেল বা বাকি যে সমস্ত তোমার রিসার্চের জন্য যে সমস্ত টুলগুলো দরকার হয়, যদি কেউ বাইরে আসতে চাও তারা মাস্ট শিখে আসবে। আর যদি পাইথন বা অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে চাও বা সময় পাও, অতি অবশ্যই শিখে আসবে। আর্ক জিআইএস যে সফটওয়্যারটা আছে, ওটা যদি ভালো মতো পারো বা ওই সাবজেক্ট যেতে চাও, অবশ্যই অবশ্যই শিখে আসবে। আর তোমার কম্পিউটার ইউজ করাটা যতটুকু ফ্লেক্সিবল হতে পারবে হবে। উম এগুলোই মোটামুটি। তাহলে আমরা মোটামুটি মাইক্রোসফটের বেসিক জিনিসগুলো শিখবো আর শিখবো, আর হ্যাঁ, আর জেএস এর জন্য আচ্ছা, আর্ক এখানে জেএস। এখানে 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 আমি দুর্বাকে একটা কোশ্চেন করি, এই যে কিউজিআইএস যদি কেউ শিখে, মানে শেখা থাকে, এটা কি তাদের হেল্প হবে না? কিউজিএস জিআইএস টা তো মোটামুটি অবশ্যই ইজি। অবশ্যই। হ্যাঁ, আমাদের মনে হয় কোর্স ছিল একটা আর্ক জিআইএস এর উপরে। এটা আরো অনেক সফটওয়্যার আছে ম্যাপিং এর জন্য, যে কোনোটা ইজ ফাইন, হ্যাঁ, যে কোনোটা শিখে আসলেই হবে। যে কোনোটা শিখতে হবে। না আমাদের আবার থ্যাংক ইউ জিএস আপু। রিলেটেড, আমাদের আবার জিএস রিলেটেড কাজ আছে, তো এখানে আমরা মানে কিউজিএস টা ব্যবহার করি আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কোনোটাই ভালো। আমাদের তাহিদ ভাই আছে আমাদের ডিপার্টমেন্টের সিনিয়র ভাই, এখন জার্মানিতে পোস্ট ডক করছেন। উনি হচ্ছে তোমার এই ম্যাপিং ট্যাপিং নিয়ে কাজ করেন মেইনলি। এবং এগুলোর ভালো ডিমান্ড, মানে এগুলোর জন্য আলাদা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিপার্টমেন্টই এখন আলাদা আলাদা। করতে পারবে। বাংলাদেশেও অনেকে এইগুলা করে, শুধু জাস্ট শিখায় শিখায়, এটাই একটা পেশা হয়ে গেছে আর কি বাংলাদেশে। মানে জি এই জি, এই সেদিন স্কিলটা আমি যদি দেখলাম ভালো পারবো, তাহলে অনেক একটা আলাদা বড়সড় সাইড এদিকে ওপেন হয়ে যাবে আর কি। আমাদের যে রাজু বা মানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, এরাও দেখলাম সার্কুলার দিচ্ছিল যে জিআইএস আচ্ছা অ্যানালিস্ট। আচ্ছা। মানে এই সেক্টরটা তার হ্যাঁ মানে হ্যাঁ, আমাদের বড় আছে, আমরা সেকেন্ড ইয়ারে পড়ি এটা একটা কোর্স, আমাদের জিআইএস কোর্স থাকে। আমাদের ওইটা 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 থিওরি ওইটা যে কোর্সটা পড়ি আমরা, ওইটা জাস্ট একদম ইন্ট্রোডাক্টরি কোর্স, মানে ওটা দিয়ে একদমই আসলে একদমই ইন্ট্রোডাক্টরি, একদম বেসিক, মানে ওইটা হচ্ছে জাস্ট নামে মাত্র জিনিসগুলোর সাথে পরিচয় হওয়া, আর কিছু না আসলে। বাট যদি কেউ হচ্ছে এই টপিকে পড়তে চাও, তাদের জন্য তারা বাইরে কোর্স করতে পারো। এখানে অনেক অনেক জায়গাতে কোর্স করার অনলাইনে ফ্রিতেও মনে হয় পাবে, তারা শিখে এসো। আদারওয়াইজ আর পাইথন বা এক্সেল অনেক কিছু করা যায়। এক্সেলটা খুব ভালো মতো শিখে আসবে। এটা ধরো একদম আমাদের ধরো পড়াশোনা শুরু করার প্রাথমিক যে স্টেজের ব্যাপারটা, ওটাকে ওইভাবে কাউন্ট করতে পারো। এক্সেল ভালো মতো শিখে আসবে, গ্রাফ করাটা বা ডেটা এক্সট্রাপোলেট করতে হয় কিভাবে, এগুলো ভালো মতো শিখে নিও। থ্যাংক ইউ আপু। এবার পিয়াল ভাইয়ের কাছে একটা জিনিস জানতে চাই যে আমরা এই যে আন্ডার গ্রেডে আমরা 4 বছর পড়তেছি, তাতে তো একদম আমাদের সেম ফিল্ড রিলেটেড এখন হ্যাঁ বাংলাদেশেই
কাজটাই করতেছে একটা বৈজ্ঞানিক প্রতিষ্ঠান, কর্মকর্তা হিসেবে। যে তো আমরা যেগুলো শিখি, যে কোর্সেস গুলো করতেছি, ল্যাব বা প্র্যাকটিক্যাল গুলো করতেছি, এটা একদম ডিরেক্ট ইমপ্লিমেন্টেশন গুলো কোন জিনিসগুলো পাই, মানে এটা আমার অবশ্যই শিখে যাওয়া উচিত। এই আন্ডারগ্রেডের 4 বছরের যে জিনিসগুলো আমি করতেছি, যেটা আমার এই ফিল্ড রিলেটেড একদম ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারবো, অবশ্যই লাগবে। এটা ছাড়া আমি যাওয়াটা পাপের সমতুল্য। আচ্ছা, এই জিনিসটা আসলে কি, এই জিনিসটা বলতে গেলে আমি বলবো যে আমরা যে কোর্সগুলো পড়ি না, আমাদের যে কোর্সগুলো পড়ানো হয়, আমার মানে হয়তো এখন হচ্ছে যারা আমরা আছি, মানে যারা আমরা পড়ছি, আমরাও যখন পড়ছি তখন হয়তো আমরা এই জিনিসটা ওইভাবে গুরুত্ব দেই নাই, ঠিক আছে, যে ওইভাবে গুরুত্ব দেয় দূর, এগুলো কেমন কোর্স, এগুলো কি বিরক্তিকর মানে লাগছে বা কি করছে। বাট এই আমাদের যে ট্রেনিং, আমি তো জয়েন করার পরে বেশ কিছু ট্রেনিং করেছি, তো ওই ট্রেনিং করতে গিয়ে আমি দেখেছি যে আমাদের ডিপার্টমেন্টের স্যাররা বা আমাদের যে মানে সিলেবাসটা বা কারিকুলামটা ফলো করে মানে আমাদের পড়ানো হয়েছে সয়েল সায়েন্স, মানে অলমোস্ট হুবহু, মানে আমরা আমরা যেগুলো পড়ছি, মানে আমরা ভাস্ট একটা নলেজ আমরা এখান থেকে নিয়ে যেতে পারবো। এটা হচ্ছে একটা বড় পয়েন্ট। কারণ একটা এটার একটা মানে ভালো উদাহরণ আমি যদি দেই তাহলে কি হবে, এই যে এসআরডি তে কিন্তু ওই যে বললাম আগে একটা কথা বলছি যে দুইটা ডিপার্টমেন্টের লোকজন এখানে ফাইট করতে পারে, একটা হচ্ছে কৃষি আর একটা হচ্ছে আমরা। তো মানে আমরা যেহেতু পিওর সয়েল সায়েন্স, আর পিওর সয়েল সায়েন্সটাই প্রতিষ্ঠানই হচ্ছে সয়েল রিসার্চ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, মানে আমরা ওদের থেকে ফার ফার বেটার ইনফরমেশন জানি বা যে কোনো বিষয় খুব ভালো বুঝি সয়েলের। সেটা সয়েল সয়েল ধরা থেকে শুরু করে সিরিজ ডিটারমাইন করা থেকে শুরু করে এভরিথিং, ঠিক আছে। মানে ওদের থেকে আমরা, কারণ ওরা হচ্ছে হয়তো 2-4 ক্রেডিট বা 5-6 ক্রেডিট সয়েল সায়েন্স পড়ে, আর আমরা হচ্ছে 4 বছরই সয়েল সায়েন্স পড়ি। যার কারণে আমাদের যে কারিকুলামটা এইটা ফলো করে যদি আমরা আগাই যাই, আমার মনে হয় এটাই এনাফ। মানে পড়ার, যখন আমি যে জিনিসটা পড়বো ওই জিনিসটাই যাতে একটু বুঝে পড়ি, এইটাই। আমি যদি বুঝে পড়ি জিনিসগুলো, জাস্ট মানে খালি মুখস্থ করে না, জাস্ট বুঝে যদি পড়ি, তাইলে যদি এই রিলেটেড ফিল্ডে কখনো আসা হয়, তাহলে আশা করি তার আর কোনো সমস্যা হবে না। থ্যাংক ইউ ভাই। আপুর কাছে অল্প একটু শুনে সেম বিষয়টাই থাকে, যে আপনি যখন বাইরে গেছেন তখন কি মনে হয়েছিল যে আন্ডারগ্রেডের এই টপিকটা বা এই টেকনিকটা, ল্যাবের এই টেকনিকটা যদি শিখতাম তাহলে অনেক হেল্প হতো। এখন অবশ্যই শিখে আসা উচিত। আমার কাছে মনে হয়েছে যে ধরো ল্যাবের কাজগুলোতে আমি ফাঁকিবাজ ছিলাম, ইকুইপমেন্ট খুব কম, আমাদের গ্রুপ করে করতে হতো, রাইট? 5 জন মিলে হয়তো বা কেউ একজন কাজ করছে, আমি খুব ফাঁকিবাজি করছি এগুলাতে। কিন্তু হ্যাঁ, তো এগুলোতে যদি কেউ একটু মন দাও যে কিভাবে ল্যাব ল্যাব হ্যান্ডেল করতে হয়, ল্যাবের ইকুইপমেন্ট হ্যান্ডেল করতে হয়, বা কিভাবে রিপোর্ট রাইটিং লিখতে হয়, এই সমস্ত জিনিসপত্রগুলো যদি একটু মন দিয়ে করে ফেলো তাহলে ভালো। আর সাবজেক্টের জন্য বলতে বলবো, যদি কেউ ধরো সাপোজ ওয়াটারের দিকে যেতে চাও, কেউ যদি সয়েল মাইক্রোবায়োলজির দিকে যেতে চাও, ওয়াটার ট্রিটমেন্ট যেদিকে যেতে চাও, যদি অলরেডি শিওর থাকো যে আমি এই সাইডে যেতে চাই, ওই সাবজেক্টের যে কোর্সগুলো আছে ভালো মতো পড়াশোনা করো, তাহলে পরবর্তীতে কোপ আপ করতে সুবিধা হবে, এই আর কি। আচ্ছা শাওন, আমি একটু অ্যাড করি এখানে। সেটা হচ্ছে আমাদের আমি তো হচ্ছে আমাদের এসআরডি এর একটা আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে এসআরডি হচ্ছে 2টা ভাগে বিভক্ত। একটা হচ্ছে ক্যাডার পোর্শন, একটা হচ্ছে নন ক্যাডার পোর্শন। তো ক্যাডার পোর্শনের কাজটা হচ্ছে, যদি আমি বলি কি কি কাজ করে ক্যাডার পোর্শন, সেটা হচ্ছে সয়েল সার্ভে করা, মেইন কাজ হচ্ছে সয়েল সার্ভে করা। তারপর ওই সার্ভের উপরে উপজেলা নির্দেশিকা প্রণয়ন করা। বাংলাদেশে 495টা উপজেলা আছে। তো এই 495টা উপজেলারই মানে সার্ভে করা হয়েছে, এবং ওই সার্ভের প্রেক্ষিতে উপজেলা নির্দেশিকা প্রণয়ন করা হয়েছে। এই কাজগুলো হচ্ছে ক্যাডার সার্ভিস যারা আছে তারা করে। আবার কিছু ইউনিয়ন সহায়িকা আছে, মানে ওই উপজেলা নির্দেশিকা অনুযায়ী ইউনিয়ন সহায়িকা প্রণয়ন করা হয়। আরো কিছু কাজ আছে, সেগুলো হচ্ছে ওই যে প্রদর্শনী দেওয়া মাঠে, সেই প্রদর্শনী গুলা দেখা, সার সুপারিশ কার্ড বিতরণ, আরো নানাবিধ কাজ আছে। তো এইগুলো হচ্ছে ক্যাডার সার্ভিস যারা আছে তারা করে। আর নন ক্যাডার অংশ করে হচ্ছে ল্যাবের কাজটা, ঠিক আছে। ল্যাবের কাজটা হচ্ছে আমরা করি না, একদমই না। মানে ল্যাবের কাজটা হচ্ছে নন ক্যাডার পোর্শন দ্বারা, ওইটাকে বলা হয় বিভাগীয় গবেষণাগার। ওই বিভাগীয় গবেষণাগারটা চালায় হচ্ছে নন ক্যাডার পোর্শন, তারা হচ্ছে এই ল্যাবের কাজটা করে আর কি। তো ওই ল্যাবের যে জ্ঞান, অর্জিত জ্ঞান, সেটা যদি কেউ নন ক্যাডারে জয়েন করে তখন ওইখানে কাজে লাগাইতে পারবে আর কি। আমরা যে নাইট্রোজেন বা ফসফরাস ডিপার্টমেন্টে করছি, ফসফরাস, পটাশিয়াম,
ব্রে মেথড, ওলসেন মেথড, এই মেথডগুলো, এই ব্যাপারগুলো হচ্ছে যারা নন ক্যাডার পোর্শনে আসছে বা ল্যাব সেকশনে আছে তাদের হচ্ছে কাজে লাগবে আর কি। জি ভাই, বুঝতে পারছি, থ্যাংক ইউ ভাই। আরেকটা কমন প্রশ্ন কাছে দুইজনের কাছে অনেকেই জানতে চাইছে, সেটা হচ্ছে যে এটা একটু কমন প্রশ্ন হয়ে যায় যে এরকম থাকে যে আবার যদি ফার্স্ট ইয়ারে ভর্তির সুযোগ পেতেন তাহলে আসলে নিজের প্রোফাইলটা কিভাবে রেডি করতেন, যেহেতু এটা পার হয়ে গেছে 14-15 থেকে বেশ লং টাইম। এই প্রশ্ন অনেকেই করছে। যেহেতু আমাদের এখানে আরেকদিন বলে রাখি, অনেকে কিন্তু ফার্স্ট ইয়ার, নিউ ফার্স্ট ইয়ার যারা ভাই আপু, নিউ ফার্স্ট ইয়ার অনেকে একদম মাত্র ভর্তি হয়েছে, এক সপ্তাহ ক্লাস হয়েছে ওদের। সো নতুন করে শুরু আপনি শুরু করতেন, আপুকে দিয়ে শুরু করি। আপু, আমি প্রথমে বলবো আমি ডিপ্রেশনে কম যাইতাম। আমি প্রথম বছর আমি মেডিকেলের প্রিপারেশন নিয়েছি, যেহেতু সয়েল আসার প্ল্যান ছিল না, আমাদের বেশিরভাগেরই থাকে না। তো আমি ডিপ্রেশনে ছিলাম 6 মাস, আমি পড়াশোনা কিছু করি নাই, এবং ওই ফ্লো থেকে আমি আর ব্যাক করতে পারিনি। আসলে আমি আমি ধরো 4 বছরে এত কম পড়াশোনা আমি আমার সারা জীবনে করিনি, এই ইউনিভার্সিটিতে যে যতটুকু কম পড়াশোনা করেছি, ঠিক আছে। তো আমি যদি ফার্স্ট ইয়ারে যেতাম, আমি স্কিল ডেভেলপ করার চেষ্টা করতাম কিছু টেকনোলজির দিক দিয়ে, আর কম ডিপ্রেশন থেকে ডিপার্টমেন্টে সিজিপিএটা আরেকটু বাড়ানোর চেষ্টা করতাম। সিজিপিএ ম্যাটার করে, যদি কেউ বলে থাকে সিজিপিএ ম্যাটার করে না, এটা আসলে মিথ্যা কথা। সিজিপিএ অবশ্যই ম্যাটার করে, বাট এট দ্য সেম টাইম হ্যাঁ, নিজের ইউনিভার্সিটি একটু এনজয় করো, ওটা তো সমস্যা নেই। পড়াশোনাটা ঠিক রাখো, ওয়ার্ল্ডে কোথায় কি চলছে নিজের টার্গেট যদি ঠিক করে রাখো, যে আমি বাইরে যেতে চাই, বা আমি সরকারি চাকরি করতে চাই, বা আমি এত প্রেশারের মধ্যে যাব না, বা আমার বিজনেস প্ল্যান আছে সামথিং, যার যেটা প্ল্যান থাকে ওটার জন্য কি কি স্কিল দরকার ওভাবে নিজেকে প্রিপেয়ার করো। বা আমি হলে আর কি ওটাই করতাম, যে আমি যদি শিওর থাকতাম আমি কি করব, আমি ওভাবে প্ল্যান করতাম। আর যদি বাইরে আসতে চাও, ইংলিশ মোটামুটি একটু আধটু প্র্যাকটিস করা শুরু কর, নট নিজে নিজে প্র্যাকটিস করতে হবে, বাট একটু শেখাটা ভালো। প্রোগ্রামিং বা কোনো কিছু, এই যে এই সমস্ত যে ব্যাপারগুলা, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস আমার মনে হয় না খুব বেশি কিছু ম্যাটার করে, যদি না তুমি কোনো পোস্টার প্রেজেন্টেশন বা কোনো কম্পিটিশনে জয়েন করো, এটা আলাদা হিসাব। বাট যে ক্লাবগুলোতে যাওয়া, এটা তোমার নেটওয়ার্কিং এর জন্য ভালো, নেটওয়ার্কিং স্কিল ডেভেলপ করবে। বাট এগুলা টু বি অনেস্ট যদি বাইরে আসতে চাও খুব একটা কিছু যে ম্যাটার করে, আই ডোন্ট থিংক সো। তাহলে আমরা এটার বিপরীতে এমন করতে পারি, যদি কোনো কম্পিটিশন হয়, পোস্টার প্রেজেন্টেশন বা সেমিনার হয় অনেক জায়গায়, ইন্টারন্যাশনাল কনফারেন্স হয়, এগুলাতে অ্যাটেন্ড করতে পারি। সুচি, ও যে মনে হয় সেকেন্ড বা থার্ড, ও এখন ফিনল্যান্ডেই আছে। ও যেরকম সেকেন্ড বা থার্ড ইয়ারে নরওয়েতে একটা কনফারেন্সে জয়েন করেছিল। সো এরকম বাইরে অনেক কিছু আছে যেটাতে তুমি যদি একটু ফাইন্যান্সিয়াল সাপোর্ট থাকে বাসার থেকে, বা অনেক সময় হচ্ছে এখানে অনেক সময় হচ্ছে প্রোভাইড করে কিছুটা, তো ওগুলো খোঁজ খবর নিয়ে ওখানে জয়েন করতে পারো, অ্যাবস্ট্রাক্ট জমা দিতে পারো, বা আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে যে কনফারেন্স গুলো হচ্ছে ওগুলোতে যেতে পারো। আর দেশের মধ্যে যদি কোনো কম্পিটিশন হয়, পোস্টার প্রেজেন্টেশন হয়, পাবলিকেশন করার অপরচুনিটি থাকে, অবভিয়াসলি করতে পারো। সেটা আমরা করতে পারি। যে আমরা হচ্ছে যে আমি নিজেও রিসেন্টলি আমাদের একটা টিম, আমরা গেছিলাম আমার ফোর্থ ইয়ারে 3 জন একটা ইউনিভার্সিটিতে গেছিলাম, সেখানে আমরা জিরো ওয়েস্ট নিয়ে একটা কনফারেন্স দিয়েছিলাম, অ্যাবস্ট্রাক্ট জাস্ট ওরা নিছে। হ্যাঁ, এগুলো এখন দেখলাম অনেকে হচ্ছে, মানে প্রাইভেট ইউনিভার্সিটিতে অনেক আয়োজন হচ্ছে, ঢাবিতে এগুলো হচ্ছে। কিন্তু ভালো, এগুলো ভালো, এগুলো আচ্ছা, তাহলে মনে হয় জুনিয়র যারা আছে ওরা একটা কথা, ফার্স্ট থিং ডিপ্রেশনে যাওয়ার দরকার নেই, ডিপ্রেশনে যাব না, দেন বাকি সবগুলো এনজয় করতে করতে শিখতে থাকি। হ্যাঁ। ভাই আচ্ছা, আমি ওই যে দুর্বা যেটা বলছে, আমি আসলে আপনি আমাকে দুর্বা যেটা বলছে আমি ওইটা আরেকটু বেশি বলবো। সেটা হচ্ছে আমি, কারণ আমি এই জিনিসগুলো ফেস করে আসছি, তো আমি এই জিনিসটা বলবো যে আমি যদি ফার্স্ট ইয়ারে থাকতাম বা কেবল নিউলি ফার্স্ট ইয়ার হইতাম, তাহলে আমি যে কাজটা করতাম সেটা হচ্ছে মানে একদম করার চেষ্টা করতাম। এটা হচ্ছে মেইন টার্গেট, যে আমাকে টপ করতেই হবে। টপ করা মানে টপ মানে যে ফার্স্ট এমন না, ফার্স্ট সেকেন্ড থার্ড বা ফোর্থ এরকম, যাতে এরকম আমি টপ করার চেষ্টা করতাম। টপ করলে কি হইতো, আমি তাহলে এটা একটু বলি যে টপ যদি আমি করতে পারি তাহলে আমার সুবিধাটা কি। আমি টপ করলাম, টপ করতে হচ্ছে আমাকে 4 বছর বা 5 বছর কষ্ট করতে হবে। 4-5 বছর কষ্ট করলাম একটু, ইউনিভার্সিটিতে কষ্টটা তো বুঝেই সবাই যে আসলে কতটা লাগে। আগের মতো 12-14 ঘন্টা করে তো আর পড়তে হবে না, মানে যতটুকু নিয়মিত পড়ে আমি, আমার টার্গেট হচ্ছে টপ করব। টপ করলে কি হবে, আমি যদি যে কোনো একটা পাবলিক ইউনিভার্সিটির টিচার হয়ে যেতে পারি, ঠিক আছে। শোনা যাচ্ছে?
হ্যাঁ, আমি যদি কোনো পাবলিক ইউনিভার্সিটি টিচার হয়ে যেতে পারি, এটা হচ্ছে আমার ফার্স্ট প্রায়োরিটি থাকতে পারে। যে আমার প্রথম থেকেই আমার একটা টার্গেট থাকতে পারে, আমি যদি কোনো পাবলিক ইউনিভার্সিটির টিচার হয়ে যেতে পারি, সেটা ঢাকা ইউনিভার্সিটি হইতে পারে, বরিশাল ইউনিভার্সিটি হইতে পারে, বা অন্য যে কোনো একটা ইউনিভার্সিটি হইতে পারে, তো কোনো সমস্যা নাই। তাইলে কি লাভটা কি হবে, ওই যে 4 বা 5 বছর পরে আবার একটা চাকরি যুদ্ধ, আবার সেই 4-5 বছরের 3 বছর 4 বছর তো অনেকেরই লেগে যায়, অনেকের আরো বেশিও লাগে। ওই যুদ্ধটাই আর আমাকে নামতে হইল না। ঠিক আছে, আমি 4-5 বছর পরই আমার একটা মানে আমার একটা এইম যেটা, ওইটা আমি ফুলফিল করতে পারতেছি। আহ, কারণ অলমোস্ট দেখা যায় যে টপ করলে মানে টিচার হয়ে যাওয়া যায় আসলে, কেউ খুব বেশি মিস করে না। এমনও দেখা গেছে 7, 8, 10তম হয়েও তো অনেক জায়গায় অনেকে টিচার হয়ে গেছে। সো এই জন্য ফার্স্ট কাজ ফার্স্ট, আমাকে টপ টপ করতে হবে, সেটা মানে যে যতটা পজিশন রাখা যায়, যত মানে ভালো পজিশনটা রাখা যায়। তাইলে কি হবে, 4 বা 5 বছর পরে আমাকে আবার সেই চাকরি লাগবে না। চাকরি আর বর্তমানে তো চাকরির বাজার বা সরকারি চাকরি বা বিদেশ যাওয়া এত ইজি না, প্রসেস গুলো অনেক লেন্দি হয়ে যায়, অনেক কঠিন হয়ে যায় সবার কাছে। আহ এটা এটা ছিল আমার মানে এটা হয়তো আমার ফার্স্ট প্রায়োরিটি। আমার ব্যর্থ হইতাম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারই তো বলতাম যে আমি টপ করতে পারবো কি পারবো না। যদি মনে হয় যে না আমার পক্ষে টপ করা সম্ভব না, তাহলে দুর্বা যেটা বলছে যে আমি সর্বোচ্চ আমার সিজিপিএটা ভালো রেখে আমি যদি আমার টার্গেট থাকে যে সরকারি চাকরি, তাহলে সরকারি চাকরি যদি আমার টার্গেট থাকে, তাহলে আমি বলবো যে 2টা সাবজেক্টের একদম বেসিক যতটা পারা যায় স্ট্রং করার, সেটা আমি করব। একটা হচ্ছে ম্যাথ আর একটা হচ্ছে ইংলিশ। আমাদের দেশে ম্যাক্সিমাম স্টুডেন্টেরই এই দুইটা সাবজেক্টে স্ট্রং, এরকম স্টুডেন্ট খুবই কম আছে, মানে খুব ভালো স্ট্রং যেটাকে বলে। হয়তো কেউ ম্যাথ অনেক ভালো পারে, ইংলিশে তার দুর্বলতা আছে, আবার ইংলিশে অনেক সুপার, ম্যাথে দুর্বলতা আছে। আমি আমি হলে এই পরামর্শটা দিতাম যে এই দুইটা যদি আমি টপটা করতে ব্যর্থ হই, তাহলে আমি করতাম এই 2টা সাবজেক্টের মানে যত স্কিল আছে, যত আছে, তাহলে ওই 2টাই মানে সাবজেক্টে আমি একদম মানে নখদর্পণে নিয়ে আসতাম, মানে যতটা বেসিক তৈরি করা যায় বা যতটা অ্যাডভান্স হওয়া যায় আর কি। যদি এটা করলে কি লাভ হবে, যে কোনো চাকরির পরীক্ষায় সে আর আটকাবে না, কারণ ম্যাথ আর ইংলিশই সব চাকরির পরীক্ষাগুলো হয়, মানে এটাই বেশি থাকে আর কি। ম্যাথ ইংলিশ, বিসিএস বলো বা অন্য ব্যাংক বলো, ব্যাংকে তো ম্যাথ আর ইংলিশই সব। তারপরে ওভারঅল সব চাকরি, ছোট চাকরি বড় চাকরি, সব চাকরিতেই কিন্তু ম্যাথ আর ইংলিশ এই 2টা সাবজেক্ট খুবই ইম্পর্টেন্ট। তো এই 2টা সাবজেক্টের স্কিল যদি কারো ভালো থাকে, তার আমি মনে করি যে চাকরি পাওয়া নিয়ে খুব একটা টেনশন করা লাগবে না, করতেও হবে না, যদি এই লাইনে আসতে হয়। আবার ইংলিশ ভালো পারা মানে কি, ইংলিশ ভালো পারা মানে হচ্ছে বাইরে যাওয়ার ক্ষেত্রে তার প্রসেসটা অনেকটা ইজি হয়ে গেল। আইএলটিএস এ সে চাইলে একটা ভালো স্কোর করতেও ইংলিশের কিন্তু অবশ্যই দরকার আছে, সবাই তো জানি। তো এইটা হচ্ছে আমার মানে একটা যদি আমি ফার্স্ট ইয়ারে আবার চলে যেতাম, হয় আমি ডিপার্টমেন্টে টপ করার চেষ্টা করতাম, আর যদি আমি এখানে ব্যর্থ হইতাম, তাইলে আর বেশি কিছু না, সিজিপিওটা ভালো রেখে অন্তত এই 2টা সাবজেক্টে আমি মানে একদম মানে নিজের স্কিল বাড়ানোর চেষ্টা করতাম 2টা সাবজেক্টের উপরে, যাতে আমার চাকরি পাওয়ার ক্ষেত্রে কখনো কোনো সমস্যা না হয়, কখনো সমস্যা হয়ে পড়তে না হয়। থ্যাংক ইউ ভাই, মনে হয় আমরা সবাই বেশ ভালো একটা ক্লিয়ার মেসেজ পাইছি ভাইয়ের কাছ থেকে এখানে আসলো, যেটা হয় সিজিপি অনেক হাই রাখি, না হয় একটা সম্মানজনক সিরিজে রাখার সাথে ম্যাথ আর ইংলিশে ভালো হওয়া। ভাই ইংরেজির গুরুত্বটা আলাদা করে বলে দিলেন, যে এটা আমাকে অন্য ক্ষেত্রে কিভাবে হেল্প করবে, আর বাংলাদেশের চাকরির জগতে এটাও বেশ হেল্প করবে। এবার আমাদের সাথে জয়েন আছে, একটু বলবো আবার একটু ভালোভাবে রেডি হয়ে বসি, এবার একটু ডিটেইলিং এ যাবো আমরা। একজন করে আমি আগেই সেগমেন্টে বলেছি আপনাদেরকে একটু ডিটেইল শুনবো। এখন পিয়াল ভাইকে শুনলাম, এবার আমরা হচ্ছে দুর্গাপুর কাছে একটু ডিটেইলিং এ যাবো, যে আপুর যেহেতু দেশের বাইরে নিয়ে অনেক প্রশ্ন, আমি এতগুলো প্রশ্ন একসাথে করে দিতে চাই না, আমি একটু ফ্লো আপু হচ্ছে যে নিজের মতো করে গুছিয়ে বলবে, তার আগে আমার নিজের একটা প্রশ্ন এখানে অ্যাড করে দিই আগে, তারপরে আপনি ডিটেইলিং এ যাবো যে এক্সাক্ট স্টেপস টু গো টু ফিনল্যান্ড অর ইউরোপ, ফ্রম বাংলাদেশ টু ইউরোপ। তো সেই আমরা স্টেপস গুলোতে যাবো, তার আগে আপু যে আপনার একটা নর্মাল ওয়ার্কিং ডে কেমন হয়, এটা নিয়ে অল্প একটু শুনে দেন আমরা ডিটেইলিং এ যাই। রিল্যাক্সিং, ফিনল্যান্ড বা নর্ডিক কান্ট্রিগুলো ওয়ার্ক লাইফ ব্যালেন্সের জন্য ফেমাস। তো ওরা এত বেশি ওয়ার্ক লাইফ ব্যালেন্স করে এবং লাইফের ব্যালেন্সটা বেশি ওয়ার্কের চাইতে। আমি প্রথমবার ইউনিভার্সিটিতে কাজ করা শুরু করেছি, আমি প্রথমবার জবে গেছি, সব কোয়েশ্চেন ঠিক না, প্রথম কথা হচ্ছে
কাজ করতে যে কখনো প্রেশার ফিল হলে ইমিডিয়েটলি তাদেরকে জানাইতে, কখনো যদি মনে হয় কাজের প্রেশার বেশি হয়ে যাচ্ছে আমি যাতে তাদেরকে ইমিডিয়েটলি জানাই এবং ডিপ্রেশনে না চলে যাই। সো এখান দিয়ে বুঝতে পারবে আমি নর্মালি 8টা থেকে 4টা বা ডিপেন্ড করা আমি আমার মতো যে সময় কাজ শুরু করতে পারি, 8 ঘন্টার মধ্যে লগ আউট করতে পারি। আমার কাজ থাকলে অন্য থাকলে আমি আমার সুপারভাইজারকে জানিয়ে আমি আগে চলে আসতে পারি, একদিন ছুটি নিতে পারি। ওরা খুবই ফ্লেক্স, তবে সবাই যার মতো করে কাজ মেনটেন করে। 4টা বা 5টার পর তারপরে তুমি আর অফিস নিয়ে চিন্তা করতে হবে না, অফিসে আগুন লেগে গেলেও তোমার মাথার ব্যথার বিষয় না, এরকম আর কি। এবং এখানে তুমি যদি এক্সট্রা 2 ঘন্টা কাজ করো, আইদার কোম্পানি তোমাকে এক্সট্রা পে করবে অথবা এই 2 ঘন্টা তুমি পরবর্তীতে তোমার ছুটির মধ্যে যোগ করবে। সো এই হচ্ছে তোমার এখানে ওয়ার্কিং কন্ডিশন। এবার যদি আমরা ডিটেইলে সপ্তাহে ফ্লোর আমি দিয়ে দিই, আলাদা প্রশ্নগুলো দিলাম না যে ফিনল্যান্ড টিউশন ফি কেমন, কিভাবে যাব, একটা যদি রোড ম্যাপ হ্যাঁ, আপনার কিছুদিন মতো করে মিশলে বলেন। তোমাকে কোশ্চেন করো পরে, সমস্যা নেই। জি ফিনল্যান্ড না ইউরোপ না আমেরিকা, এই কোশ্চেনটা খুবই ডিফিকাল্ট। এটা ডিপেন্ড করছে তুমি আসলে কি চাও। এবং টু বি অনেস্ট খুব একটা যে ডিফারেন্স বলবো তা না, কিন্তু যদি কেউ ধরো হ্যাঁ আমি টপ ইউনিভার্সিটি গুলোতে পিএইচডি করতে চাই, জার্মানিতে কিছু ইউনিভার্সিটি আছে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ টপ, ওগুলো তো খুব ভালো প্রেশার দেয়। আদারওয়াইজ ওভারঅল আমেরিকাতে ওয়ার্ক প্রেশার অনেক বেশি, যেটা ইউরোপে অনেক কম। ইউরোপে ওয়ার্ক এটা পিএইচডি করাটা হচ্ছে তোমার কাইন্ড অফ জব হিসেবে কাউন্ট করবে। দিস ইজ নট লাইক ইটস রিসার্চ, বাট কেউ তোমাকে ফোর্স করবে না 24 ঘন্টা টেনে মাথা ব্যথা করার জন্য। মোস্ট অফ দ্য কেসেস তোমার প্রফেসর কিছু যদি একটু বেশি ওভার সেন্সিটিভ টাইপের হয়, সে একটু প্রেশার দিতে পারে। আদারওয়াইজ বেশিরভাগ প্রফেসরই খুবই ইজি গোয়িং, আর কনফারেন্সের সুবিধা টুবিধা ভালো। আর তুমি যদি মাস্টার্স করে ইমিডিয়েটলি জবে যেতে চাও, ওটাও আমেরিকাতে করা যায়, কিন্তু ওখানে বোধহয় একটু ডিফিকাল্ট, কারণ সব প্রফেসর হয়তো ছাড়তে চায় না। ইউরোপে তুমি মাস্টার্স এর পরপর জবে ঢুকে যেতে পারো, কিন্তু এই মুহূর্তে ইউরোপের ওভারঅল জব মার্কেট বেশ খারাপ। এটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড, সো এটা শুধুমাত্র এক জায়গার কোনো বিষয় না। আর মেইন ডিফারেন্সটা কি আসলে, তুমি যদি ধরো দেখা যাচ্ছে তোমার ইমিডিয়েটলি কিছু মানে ধরো কিছু ইউরোপে আসতে গেলে বেশ খানিকটা খরচ থাকে যদি না তুমি ইরাসমাসে আসো অথবা অন্য কোনো ফান্ডেড ইয়াতে আসো। তাই ছাড়া একটু ইনিশিয়ালি খরচ হয়, এই খরচটা ভ্যারি করতে পারে 3-4 লাখ টাকা থেকে শুরু করে থেকে পর্যন্ত বা মোর, ডিপেন্ড করছে কোন টাইপের কোর্সে যাচ্ছ। অ্যানুয়াল টিউশন ফি কত, নর্মালি ফিনল্যান্ডে অ্যানুয়াল টিউশন ফি 10,000 থেকে 15,000 ইউরো পার ইয়ার, বাট ওরা স্কলারশিপ প্রোভাইড করে। যেরকম আমি স্কলারশিপ এসেছিলাম, সো আমাকে টিউশন ফি নিয়ে মাথা ঘামাতে হয়নি, মানে খুব লিমিটেড একটা অ্যামাউন্ট আমাকে 1,000 ইউরোর মতো পে করতে হয়েছে আউট অফ 13,000 ইউরো। এখন আরেকটা যেটা হিডেন একটা মেসেজ থাকে, যেটা হচ্ছে তোমার যারা আছে তারা বলতে পারবে, যেমন ধরো আমাদের ফার্স্ট ইয়ারে কোনো পেইড কিছু নেই, কিন্তু সেকেন্ড ইয়ারে আমাদেরকে ম্যান্ডেটরি ইন্ডাস্ট্রির সাথে কাজ করতে হয়, যেটা মোস্ট অফ দ্য কেসেস পেইড হয়। সো প্রথম বছরটা তুমি যদি হচ্ছে ইউরোপে আসতে চাও, তোমাকে আইদার ফ্যামিলি থেকে ফাইন্যান্সিয়াল সাপোর্টটা নিয়ে আসতে হবে অথবা তোমাকে এখানে পার্ট টাইম কাজ করতে হবে। এই পার্ট টাইম কাজটা তুমি ডিপার্টমেন্টে ল্যাবে করতে পারো অথবা বাইরে টুকটাক পার্ট টাইম কাজ করে করতে পারো। আরেকটা ব্যাপার হচ্ছে জব মার্কেট বলো বা পিএইচডি বলো, এই 2 বছরে যারাই আসবে তারা চেষ্টা করবে প্রফেসরের সাথে খুব ভালো রিলেশন রাখার, কাজ দেখানোর। ভালো রিলেশন বলতে কি, কাজ দেখানো, বুঝানো তাকে যে আমি ডেডিকেটেড, আমি আমার কাজ করব এবং আমি কাজ করতে পারি। আর চুপ করে থাকলে হবে না, কমিউনিকেট করতে হবে, ঠিক আছে? নিজের থেকে ইনিশিয়েটিভ নিতে হবে, যে কথা বলতে হবে যে প্রফেসর আমি আসলে পিএইচডি তে ইন্টারেস্টেড বা আমি আপনার ল্যাবে কাজ করতে চাই, নিজে থেকে ইনিশিয়েটিভ নিতে হবে। আর আর যদি আসতে চাও তাহলে যদি আমার মনে হয় সময় নষ্ট করা উচিত না। দেখবে যে অনার্স এর রেজাল্ট কখন দিচ্ছে, ওটার সাথে দেখবে যে ইউরোপে হচ্ছে তোমার 2টা নর্মালি অ্যাডমিশন টাইম থাকে। মেইনলি সেপ্টেম্বরের সেশনটাতে বেশি নেয়, কিন্তু ফেব্রুয়ারি থেকে মার্চ এই সময় একটা সেশন আছে, এটাতে কিছু কিছু দেশে স্টুডেন্ট নেয়। তো তুমি হচ্ছে রেজাল্ট কবে দেবে ও নাগাদ দেখে আইএলটিএস এর প্রিপারেশন নেওয়া শুরু করবে 4th ইয়ার থেকে। আর রেকমেন্ডেশন লেটার বা স্টেটমেন্ট অফ পারপাস এটা আগে থেকে লেখা শুরু করবে। যারা আসতে চাও 4th ইয়ার থেকে প্রিপারেশন নিলেই এনাফ। ইংলিশটা যাদের মনে হয় আমি একটু উইক, তারা ইংলিশের ব্যাপারে একটু জোর দেবে। এই জোর দেওয়াটা আসলে তুমি চাইলে মাঝে মধ্যে ইংলিশ মুভি দেখতে পারো, মাঝে মধ্যে নিজে থেকে কিছু একটা লেখার চেষ্টা করলে এটা হচ্ছে এনাফ। তাই ছাড়া 4th ইয়ারে যে ধরো
5-6 মাসের একটা প্রিপারেশন আইএলটিএস এর জন্য আই থিঙ্ক এনাফ। যারা ঢাকা ইউনিভার্সিটি থেকে বের হচ্ছ, অনেকের আর কম সময়েও হয়ে যেতে পারে। আর কি, আর যদি কেউ কোনো পাবলিকেশন করতে পারো এটা খুবই ভালো হয়। আসার আগে যাদের প্ল্যান আছে তারা সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার থেকে ডিপার্টমেন্টের সিনিয়ররা বা প্রফেসররা যারা বা টিচাররা যারা কাজ করছেন তাদের সাথে কথা বললে যে যদি কোনো পেপার টেপার বের করতে পারো ভালো হয়। আর আরেকটা যেটা ইম্পর্টেন্ট বিষয়, যদি কেউ সাবজেক্ট চেঞ্জ করতে চাও, আমি যেরকম চেঞ্জ করেছি, আমার সাবজেক্ট হচ্ছে মিনারেল প্রসেসিং, এবং আমি প্রথম 6 মাস কান্না করছি বসে বসে, যেটা আমি কি করলাম আমার সাথে, এটা আমি কি পড়তে আসছি, কারণ আমি কিছু বুঝতে পারছি না। আমার সাবজেক্ট মিনারেল প্রসেসিং না, আমাদের একটা কোর্স ছিল মিনারেলস এর অনলি, তাই না? এখনো মনে হয় আছে ওটা। হ্যাঁ 201 করছিলাম। 201। আরেকটা ছিল জিওলজি। পিয়াল, তোমার খেয়াল আছে কিনা আমাদের একটা বয়স্ক স্যার ক্লাস নিতেন? আমার পরীক্ষা সকালবেলায় সানিয়া আমাকে কি কি জানি একটু বুঝাইলো, বললো দোস্ত এভাবে পরীক্ষা দিয়ে আয়। আমি পরীক্ষা দিতে যাওয়ার আগে আমি হচ্ছে প্রে করছি, ভগবান প্লিজ আমাকে আজকের মতো এই সাবজেক্টে পাস করায় দাও, আমি জীবনে ডিপার্টমেন্টের ধারে কাছে আসবো না। এটা হচ্ছে আমার জিওলজি নিয়ে এক্সপিরেশন ছিল আর কি। সেই আমি এটা নিয়ে পিএইচডি করতে গেছিলাম, শুরু করেছিলাম, পরে আমি আমার সাবজেক্টে জব পেয়ে যাওয়াতে সুইচ করি। মনে হলো যে একটু জব করে দেখি কিরকম লাগে, তারপর দেখলাম জব ভালো লাগতেছে, এই জন্য থেকে গেছি। তো যদি কেউ সাবজেক্ট চেঞ্জ করতে চাও, একদম উল্টাপাল্টা সাবজেক্ট, উল্টাপাল্টা বলতে আমাদের যে কোর্সটা নেই ওই সাবজেক্ট যদি করতে যাও ইউনিভার্সিটি অ্যাডমিশন দিবে না মোস্ট অফ দ্য কেসেস, যদি না তুমি ওই সাবজেক্টে আলাদা কোনো কিছু করে থাকো। তাই ছাড়া তুমি চাইলে আমাদের সাবজেক্টে যতগুলো মাইনর সাবজেক্ট আছে, বোটানি বলো, ইকোলজি রিলেটেড বলো, ওয়াটার বলো, তারপর মাইক্রোবায়োলজি বলো, এগুলোতে সুইচ করতে পারবে। তবে মোটিভেশন লেটারটা ওই রকম ভাবে লিখতে হবে, খুব ভালো করে লিখতে হবে যে কেন তুমি তোমার কোর সাবজেক্ট ছেড়ে অন্য সাবজেক্টে যেতে চাও। আমাদের ফ্রেন্ড ও হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্সে মাস্টার্স করতে, না সয়েল ইকোলজিতে মাস্টার্স করছে। আরেকটা জুনিয়র আছে, ও ওয়াটার ট্রিটমেন্ট, এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, আমার তো ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির মধ্যে, ও ওয়াটার ট্রিটমেন্ট নিয়ে পড়াশোনা করছে। ওর শেষ হলো মাত্র, জবে ঢুকলো মনে হয় রিসেন্টলি। আমি এখানে আমাদের আরেকটা ফ্রেন্ড আসছে, ও হচ্ছে বেলজিয়ামে ওশান সামথিং নিয়ে পড়াশোনা করেছে। আমাদের আরেকটা ফ্রেন্ড ও নরওয়েতে পড়াশোনা করেছে টক্সিকোলজি নিয়ে। এই তো। তো তোমরা চাইলে সাবজেক্ট চেঞ্জ করতে পারবে, বাট নিজের সাবজেক্টের সাথে খানিকটা মিল থাকতে হবে, কিছুটা কোর্স ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, এট দ্য সেম টাইম তোমার মোটিভেশন লেটারটা স্ট্রং হতে হবে। আর কি কি কোশ্চেন আছে আমি ভুলে বলো এবার। কিছু কভার আমার মনে হয় তাই সবই কভার হয়েছে। একটা বিষয় একটু প্রশ্ন ছিল যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা কেমন, মানে ফিনল্যান্ডে আছে তো ফিনিশ শিখতেই হবে কিনা? কোথায় আছো? হ্যাঁ, এখন যেমন ধরো আমি ফিনল্যান্ডে, আমাকে কোথাও আটকাতে হয়নি ফিনিশ, আমি যে ফিনিশ পারি না, আমি এখনো পর্যন্ত ফিনিশ পারি না, কিন্তু আমাকে কোথাও সমস্যা হয়নি, কারণ ওরা ইংলিশে খুব ভালো। আর ওরা যখনই ওরা বেশ ওয়েলকামিং, ফিনিশ লোকজন বলো বা সুইডেন, ওরা বেশ সুইডিশ ওরা ওয়েলকামিং, ওরা তোমাকে দেখলেই বুঝে যে ও বিদেশি, ও আমার ল্যাঙ্গুয়েজ নাও পারতে পারে, আমি ইংলিশে কথা বলি। আবার জার্মানিতে ওরা ইংলিশ পারলেও তোমার সাথে কথা বলবে না, ওরা আবার নিজেদের ল্যাঙ্গুয়েজ নিয়ে খুবই প্রাউড। ফ্রান্সে যদি তুমি যাও, ওরা নিজেদের ল্যাঙ্গুয়েজ ছাড়া কথা বলবে না। তো কিন্তু তুমি যদি সিটিজেনশিপ অ্যাপ্লাই করতে যাও এখানে যে কোনো দেশেই তোমাকে ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। কিন্তু আমি ধরো এখানে 5 বছর আছি, আমি এখনো পর্যন্ত ফিনিশ পারি না, এবং এটাতে আমার কোনো সমস্যা হয়নি। সমস্যা হয়নি যে মোটামুটি বাকি যেগুলো কভার হয়েছে, যে টিউশন ফি, স্কলারশিপের সুযোগ। হ্যাঁ, সরি আমি ইন্টারাপ্ট করি, দাঁড়াও। যদি তোমাদের কারো প্ল্যান থাকে ইউরোপে আসার, এবং যদি তুমি জানো তুমি কোথায় যেতে চাও, তাহলে যেহেতু এখন আমাদের হাতে সময় থাকে, টু বি অনেস্ট, অনার্সে পড়ার সময় হাতে সময় থাকে, যদি তুমি চাও এই সময়টাতে তুমি একটা, যদি ইউরোপে আসার প্ল্যান থাকে, তুমি আইদার ফ্রেঞ্চ অথবা জার্মান, এই দুটার যে কোনো একটা শিখে রাখা খুবই ভালো। এই দুইটা ওভারঅল ইউরোপে বেশ ভালো চলে, এবং একটা রেডি করলে তুমি বুঝতে পারবে। সো যদি তোমাদের ইউরোপে আসার প্ল্যান থাকে, জার্মান, ফ্রেঞ্চ, অথবা তুমি যদি শিওর থাকো যে কোথায় যাবে, ওই দেশের ল্যাঙ্গুয়েজটা শিখে ফেলতে পারো। আমি যেরকম ধরো আইএমএল, জার্মান আর ফ্রেঞ্চ, আমি ফ্রেঞ্চ শিখেছিলাম আর কি A2 পর্যন্ত, পারি না, বাট আই হ্যাভ এ সার্টিফিকেট, এটাই আর কি। যে ওটার কথা বলতেছিলাম, আমাদের আইএমএল এর সেই সুযোগটা আছে, যারা চাই সেখান থেকে নিতে পারবে। হ্যাঁ,
আচ্ছা, ফার্স্ট ইয়ার যারা আছো তাদেরকে বলে রাখি, আমাদের আইএল আছে যেটা রোকের অপোজিটে, সো তোমরা এটা খোঁজ রাখো যে ওখানে কি ল্যাঙ্গুয়েজ শিখে, কিভাবে শিখে তোমরা সময়গুলো দিতে পারবে আপুর কাছ থেকে। আমি বললাম আগে পোলাপান ভালো চিনে, তো তো ওইটা রেফারেন্স দিলাম, ছেলেরা আছে। আপনি তাহলে মোটামুটি আমাদের সবগুলো প্রশ্ন হয়েছে, তবে আমি যদি জাস্ট একটু কনফাইন করতে চাই, সেটা হচ্ছে যে এক্সাক্ট পাথওয়েটা আপনার সবগুলো কভার আপ হয়েছে। যদি আমরা এক্সাক্ট পাথওয়ে বলতে চাই যে বাংলাদেশ থেকে ইউরোপে যাচ্ছি, একবারে জাস্ট যদি বলে যান যে এইভাবে কাজটা করো, এটা যদি কেমনে আমি করে? আমেরিকা বাদ দিচ্ছি, কারণ আমেরিকাতে আই থিঙ্ক আমাদের কেউ না কেউ আছে, ও পরে হয়তো বা জয়েন করবে, তখন ভালো বলতে পারবে। আমি ইউরোপেরটা বলি। ইউরোপে যদি আসতে চাও, ইউরোপে তোমরা কোনো একটা ল্যাঙ্গুয়েজ শেখো আগের থেকে প্রিপারেশন নিয়ে, টেকনোলজিতে নিজেকে একটু আরেকটু আপডেট করার চেষ্টা করো, বা নিজের স্কিল বাড়ানোর চেষ্টা করো। এইটা হতে পারে তোমার মাইক্রোসফটের সবকিছু, এক্সেল ভালো মতো শিখে আসবে। এক্সেল যদি পারো, কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে পারো আর শিখবে, আর সাথে ArcGIS বা অন্য যে কোনো সফটওয়্যার যদি পারো শিখে আসবে। একটা সফটওয়্যার শেখা মানে তুমি এখানে 10 পা আগে থাকবা। তারপরে ইংলিশটা একটু ভালো করার চেষ্টা করবে শুরুর থেকেই। আর যাদের ভালো তাদের কোনো সমস্যা নেই। আমাদের অনেক ফ্রেন্ড ছিল, ওদের ইংলিশ এত ভালো যে ওদের, ধরো আমি প্রিটি শিওর, যদি ঘুম থেকে উঠে ডিসিশন নেয় যে ও একটু পরে যে পরীক্ষা দেবে, ও 8 পেয়ে আসবে। ঠিক আছে, আমাদের ফ্রেন্ডরা ছিল, তো এরকমও আছে যারা, তাদের মাথা ব্যথা করার দরকার নেই ইংলিশ নিয়ে। ফোর্থ ইয়ারে উঠে চেষ্টা করবে সিজিপিএ ভালো রাখার, পাবলিকেশন করার। আর ফোর্থ ইয়ারে ওঠার পর থেকে একদম ডিটারমাইন্ড, বাকি দিকে ফোকাস দেবে না, তখন একটাই কাজ থাকবে, ডিগ্রিটা শেষ করবে। আর এই সময়টাতে আমি একটা জিনিস বলি, যেটা আমি, আমার বোন ও হচ্ছে এবার অ্যাপ্লিকেশন করছে, বলতে বলতে আমি টায়ার্ড হয়ে গেছি, তাও সে শোনে না আর কি। পাঁচটার মধ্যে থেকে ভালো অ্যাডভাইস দিই তো শোনে না আর কি। তো হচ্ছে, যারা আসতে চাও তারা যদি ইউরোপ বা কোন দেশ, এটা তো ডিসাইড করে ফেলছো, রাইট? এটা করার পরে ওই দেশে তুমি কোন সাবজেক্টে যেতে চাও, ওই সাবজেক্টের টপ ইউনিভার্সিটি ম্যাটার করে না ইউরোপে, অনেকটা ট্রু, এট দ্য সেম টাইম এটা ম্যাটার করে। ভালো ভালো ইউনিভার্সিটি গুলার ইন্ডাস্ট্রি কোলাবোরেশন ভালো থাকে। তুমি মাস্টার্সে থিসিস করার সময় বা ইন্টার্নশিপ করার সময় কোম্পানির লোকেরা তোমাকে রিচ আউট করবে, ঠিক আছে, যদি টপ দিকে থাকো, ওদের ইন্ডাস্ট্রিয়াল কোলাবোরেশনটা ভালো থাকে। সো টার্গেট রাখবে ভালো ইউনিভার্সিটি গুলোতে ঢোকার। সো তোমাদের কাজ হচ্ছে ফোর্থ ইয়ার ওঠার পর থেকে ইউনিভার্সিটি চুজ করবে, এবং কোন ইউনিভার্সিটির কোন সাবজেক্টে অ্যাপ্লাই করতে চাও এটাও চুজ করবে, এবং ডেডলাইন লিখে রাখবে। সব থেকে ভালো হয় একটা এক্সেল শিট মেনটেন করলে, ডেডলাইন লিখে রাখবে, এবং ওদের রিকোয়ারমেন্ট দেখবে। অনেক ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট থাকে, যেমন ধরো 6.5 এনাফ। কোন ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট থাকে 7 IELTS দেন। কোন ইউনিভার্সিটি জিআরই চায়, ইউরোপের টপ ইউনিভার্সিটি গুলোতে জিআরই চায় কিছু কিছু সাবজেক্টে, হয়তো বা আমাদের বায়োলজি ফ্যাকাল্টিতে নাও হতে পারে। এরপরের কাজটা যেরকম, তুমি যদি অ্যাপ্লিকেশন, এখানে তোমার এরকম না যে প্রফেসরকে রিচ আউট করতে হবে না, তুমি চাইলে না, তুমি হচ্ছে ইউনিভার্সিটি ওয়েবসাইটে ঢুকবে, ওদের অ্যাপ্লিকেশন প্রসিডিওর আছে, এবং এটা খুবই ইজি। তোমাদের এটার জন্য এজেন্সিতে যাওয়ার দরকার নেই, কিছু করার দরকার নেই। ওই দেশে কোনো ভাইয়া বা আপু থাকলে যোগাযোগ করবে, এবং নিজেরাই অ্যাপ্লিকেশন করতে পারবে। অ্যাপ্লিকেশন পোর্টালটা একটা নির্দিষ্ট টাইমের জন্য ওপেন থাকে, ওখানে যাবে, এবং আগের থেকে, এই জন্য আমি বলছি 1 বছর আগের থেকে খেয়াল রাখবে যে তোমার এই ইউনিভার্সিটিতে রিকোয়ারমেন্ট কি কি, তোমার কি কি ডকুমেন্ট প্রিপেয়ার করতে হবে। মোস্টলি IELTS, তোমার ইউনিভার্সিটি যে সার্টিফিকেট গুলা, এগুলা তোমার প্রথমে শিক্ষা মন্ত্রণালয়, তারপরে হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আগে এফিডেভিট করাইতে হতো, এখন মনে হয় অনলাইনেই করা যায়, আমি শিওর না। এটা রেডি রাখবে, IELTS এর যে স্কোরটা, এটা রেডি রাখবে। অন্তত 2টা প্রফেসরের থেকে রেকমেন্ডেশন লেটার নেবে। এই জিনিসগুলা ফোর্থ ইয়ারে ফাইনাল পরীক্ষা শেষ হওয়ার আগে তুমি মাথায় একটা মেন্টাল ম্যাপিং করে রাখবা, যে আমি শেষ হওয়ার এই টাইমের মধ্যে শেষ করে ফেলবো। আর অ্যাপ্লিকেশন পোর্টাল গুলোতে খুবই ইজি, তুমি জাস্ট ইনফরমেশন গুলো দেবে, দ্যাটস ইট। সিভি লেখাটা একটু ইম্পর্টেন্ট, ট্রাই করবে সিভিটা একটু সিনিয়র কাউকে দিয়ে দেখানোর, যেহেতু এটা তোমাদের প্রথম সিভি হবে। আর ইউরোপের জন্য ইউরোপাস নামে একটা পোর্টাল আছে, ওখানে গেলে তোমার ইনফরমেশন দিলে ওরা অটোমেটিক্যালি সিভিটা বের করে দেয়। সো ওটাও ইজি। সো জাস্ট তোমাকে ডকুমেন্টগুলো রেডি রাখতে হবে এবং জাস্ট আপলোড করে দেবে, এটার জন্য টেনশন করার কিছু নেই। বাট কোথাও খটকা লাগে, এটার জন্য আমাদের বেশিরভাগ দেশগুলোতে আমাদের কেউ না কেউ আছে, বা তোমাদের ফ্যামিলিতে অনেকেই থাকতে পারে, রিচ আউট করলেই হবে। আর কি, ও আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু বলতে চাই, একটু ফাইন্যান্সিয়াল ব্যাপার। যেহেতু ইউরোপে আগে হচ্ছে অ্যাপ্লিকেশন ফি ছিল না, এখন ওরা দেখতে পাচ্ছে প্রচুর মানুষ অ্যাপ্লিকেশন করছে, এবং মানুষজন টাকা পয়সা দিয়ে পড়তে আগ্রহী।
তো ওরা এখন কি করছে, আমি যখন এসেছি তখন স্কলারশিপের পরিমাণ অনেক বেশি ছিল পুরো ইউরোপের সবগুলো দেশে। এখন ওরা এই জিনিসটা কমিয়ে দিয়েছে, ওরা এখন স্কলারশিপ দিতে চায় না, কারণ ওরা দেখতে পাচ্ছে স্কলারশিপ দেওয়ার বদলে মানুষজন 15,000 ইউরো দিয়ে পড়তে আগ্রহী, কোনো সমস্যা নেই। সো স্কলারশিপের পরিমাণটা বেশ কমে গেছে। ইরাসমাস মুন্ডাস আছে, ওটা এখনো খুবই ভালো, সবাই জানার কথা, ওটাতে ট্রাই করতে পারো, বা প্রত্যেকটা দেশের গভর্নমেন্ট কিছু স্কলারশিপ আছে, ওগুলোতে ট্রাই করতে পারো। আরেকটা যেটা প্রবলেম করেছে এখন, অ্যাডমিশন ফি নেয়। আগে যেরকম ধরো অ্যাপ্লিকেশন ফিটা ফ্রি ছিল, তুমি এমনিতে অ্যাপ্লাই করতে পারতে, কিন্তু এখন এক একটা ইউনিভার্সিটি বা এক একটা কান্ট্রি অ্যাপ্লিকেশনের জন্য 100 ইউরো, 120 ইউরো, 70 ইউরো এরকম একটা চার্জ করে। সো অ্যাপ্লাই করতে চাইলে এইটাও একটু মাথায় রাখবে। আর যদি যদি তোমার ইন্ডিয়াতে যেতে সমস্যা হয়, তাহলে বেশিরভাগ এমবাসি গুলা বাংলাদেশে নেই, তো ওটাও একটু খেয়াল রেখো যারা আসতে চাও, যে বাংলাদেশে কাদের কাদের এমবাসি আছে, কারা কারা বাংলাদেশ থেকে প্রসেস করতে পারবে আর কারা পারবে না। আহ, আর এই তো, এগুলোই আই থিঙ্ক। থ্যাংক ইউ। মোটামুটি আমরা মনে হয় সবকিছু কভার আপ হয়েছে। আমার জিনিসের মধ্যেও সবকিছু রেডি। তবু আমরা কিউএনএ সেশনে যদি কেউ কিছু জানতে চায় সেখানে আবার নিব। থ্যাংক ইউ আপু, বেশ ডিটেইল আলোচনা ছিল। আমার কাছে মনে হয়েছে বেশ আমরা অনেক কিছু জানতে পারলাম, একটা মোটামুটি একটা আমরা পাথ এটা পেয়েছি মাথায়। এবার ভাইয়ের কাছে একটু আসি। ভাইকে ভাই যখন আমরা ফটোকার্ড রেডি করি তখন ছেলেমেয়েরা সব ভাইয়ের সেকশনটায় প্রশ্নগুলা বিসিএস কেন্দ্রিকই ছিল, তো মানে বিসিএস, তো ভাই একইভাবে ফ্লোর দিয়ে দিব। তো ভাই নিজের মতো করে একটু বলে দিবে যে বিসিএস থেকে যখন কিভাবে শুরু করব। তো তার আগে একটা প্রশ্ন যেরকম থাকে যে আপুকে যেটা বললাম যে আপনার লাইফ স্টাইল কেমন, মানে ডেইলি একটা রুটিন কেমন হয়, এটা একটু বলে দেন, আমরা শুরু করি ভাই। আচ্ছা, ধন্যবাদ শোন। আসলে ডেইলি লাইফ তো আসলে সরকারি একটা চাকরির ডেইলি লাইফ আসলে যেভাবে হয় এরকমই। সকালে উঠে আসলে অফিসে যাই। আমাদের তো এখন অফিস টাইম হচ্ছে 9টা থেকে 4টা পর্যন্ত করা হয়েছে, আগে 5টা পর্যন্ত ছিল। তো আমি আবার অফিসের ভিতরেই থাকতেছি আর কি, গেস্ট রুমে, যার কারণে হচ্ছে আমার হচ্ছে বাইরে থেকে আসা যাওয়ার প্রবলেমটা হয় না নর্মালি। আর আমার এখানে হচ্ছে অফিস প্রধান হিসেবে আর কেউ নাই, আমি অফিস প্রধান হিসেবে আছি ভোলাতে, আর অফিসার কেউ নাই। আমার স্টাফ আছে 7 জন বিভিন্ন পদে। আর আর হচ্ছে তো 4টা পর্যন্ত, এর মধ্যে আমাদের অফিসিয়াল যে কাজকর্ম যেগুলো থাকে ওগুলো হচ্ছে শেষ করার চেষ্টা করি, বা যতটুকু করা যায়। আমাদের কাজগুলো হচ্ছে এরকম যে ডেইলি বেসিসের কাজের থেকে একটা টার্গেট থাকে যে এই এই সময়ের মধ্যে এই কাজগুলো করতে হবে এরকম। তো ওইটা হচ্ছে যেহেতু আমাদের একটু মানে কোনো রিপোর্ট তৈরি করা বা বই তৈরি করার মতো কাজ থাকে অনেক, যার কারণে এরকম টার্গেট থাকে যে এই মাসের মধ্যে এটা শেষ করতে হবে বা এই সপ্তাহের মধ্যে এটা শেষ করতে হবে। তো ওইরকম কাজ থাকে কিছু, ওইগুলা করার চেষ্টা করি। আর হচ্ছে যদি কখনো ফিল্ডে যাওয়ার দরকার হয় তাহলে তো সকালবেলায় বের হয়ে যায় ফিল্ডের জন্য। ফিল্ডে কিছু প্রদর্শনী থাকে, ওইগুলা দেখতে হয়, বা কিছু প্রোগ্রাম আছে, প্রোগ্রাম গুলা কখনো হইলে ওইটা করতে হয় বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে মিল সঙ্গতি রেখে আর কি। যেমন কালকে আমাদের একটা ট্রেনিং আছে আর কি আমাদের আঞ্চলিক ভোলা থেকেই, ওটাতে আমরা যাব। ওটা হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে গিয়ে ওইখানে হচ্ছে আমরা ট্রেনিংটা দিব কৃষকদের, 25 জন কৃষকদের। ওরা হচ্ছে সয়েল স্যাম্পল কিভাবে কালেক্ট করবে, এবং ওই সয়েল স্যাম্পল কালেক্ট করে ওই সয়েল স্যাম্পল কৃষি অফিসে জমা দিবে। তারপর হচ্ছে আমাদের একটা গাড়ি আছে, মানে ওটার নাম হচ্ছে MSTL প্রোগ্রাম, মোবাইল সয়েল টেস্টিং ল্যাবরেটরি। তো ওইটা হচ্ছে হ্যাঁ MSTL বা মোবাইল সয়েল টেস্টিং ল্যাবরেটরি। ওই ল্যাবরেটরিটা মানে ওই গাড়িটা আসবে এসে ওই যে কৃষকরা যে 50টা স্যাম্পল নিয়ে আসছিল ওই স্যাম্পলটা হচ্ছে টেস্ট করে একটা সার সুপারিশ কার্ড তাদেরকে প্রোভাইড করবে আর কি। তো এরকম যদি কোনো প্রোগ্রাম থাকে প্রোগ্রাম গুলাতে জয়েন করি। আর এছাড়া হচ্ছে মানে দপ্তরিক যে কাজ থাকে ওগুলাই সম্পন্ন করে আমার সময় কেটে যায় আর কি। কিভাবে কেটে যায়? আচ্ছা ভাই বিসিএস, হ্যাঁ আমি ইন্টারাপ্ট করি, শাওন দাঁড়াও।
সেটা হচ্ছে যদি ইউরোপে জি। আসো তোমার নিজের কাজ নিজেকে করতে হবে, ঠিক আছে? সবকিছু সবকিছু, একটা গ্লাসও নিজের থেকে নড়বে না তুমি যদি না নড়াও। সো যারা হচ্ছে বাসায় থেকে আরামে খেয়ে দিয়ে বড় হয়েছো, তারা হচ্ছে আসার আগে এটা মেন্টাল প্রিপারেশন নিয়ে আসবে। আর যারা সুখে শান্তিতে চাকরি দেশে থাকতে চাও, তারা হচ্ছে ফার্স্ট থেকে পড়াশোনা করবে পিয়ালের মতো, সরকারি বাড়ি, সরকারি গাড়ি, সরকারি কাজের লোক, কোনো ঝামেলা নেই, ঠিক আছে? পিয়ালেটা শুনতে শুনতে আমার মনে হইলো কি করতেছে আমি এখানে, ফেরত যাই। সরি সরি পিয়াল ইন্টারাপ্ট করার জন্য বাবা। সমস্যা নেই। হ্যাঁ, এটা ভালো পয়েন্ট। আমরা তো স্টুডেন্ট আছি, ওরা তো আকাশ কুসুম চিন্তা ভাবনা করে, তখন চিন্তাটা আসা দরকার রিয়েলিটিটা কেমন। বাজার করতে লন্ড্রি করবে, এই ক্ষেত্রে একটা কথা বলি, সেটা হচ্ছে দ্বিধাদ্বন্দ্বে থাকা যাবে না, যে কোনো একটা ডিসিশন খুব দ্রুত নিতে হবে। হয় আমি দেশে থাকবো, টার্গেট করতে হবে, আর না হয় আমি বিদেশ যাব, যেটা করবো একটা ডিসিশন আগেই নিতে হবে। দুটো না থাকলে আচ্ছা, কিছুই হ্যাঁ, আর আসার আগে রান্না শিখে আসবে, বলতে ভুলে গেছি, সরি। আচ্ছা, তাহলে শাওন, আমি কি মানে বিসিএস এর জার্নি বা বিসিএস টা কিভাবে শুরু করতে হবে না হতে এগুলা নিয়ে আলোচনা করবো? জি ভাই, এটাই শুরু করি। অনেকগুলো প্রশ্ন আসছে, কিভাবে শুরু করব, স্ট্র্যাটেজি কেমন হতে পারে, কখন শুরু করা উচিত, আর হ্যাঁ। স্পেশাল টিপস এন্ড ট্রিক্স থাকলে সেগুলো শেয়ার করার জন্য। আচ্ছা, আমি একদম ওই যে আমি একটু পুরোনো কথা থেকে সামনে আগাবো। সেটা হচ্ছে আমি যে দুইটা সাবজেক্টের একটু বেসিক স্ট্রং করতে বলছিলাম আগে, ঠিক আছে? এই দুইটা সাবজেক্টের বেসিক যদি কারো স্ট্রং থাকে, আমি মনে করি যে বিসিএস এর জার্নিটা তার জন্য অনেকটা ইজি হবে। আর যদি কোনো কারণে সামহাউ স্ট্রং না থাকে, তাদেরও হতাশ হওয়ার কিছু নাই, মানে সেই সময়টাও আছে। আচ্ছা, এখন বলি যে কোন সময় থেকে শুরু করা উচিত। আচ্ছা, অনেকে হয় কি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এমনকি ফার্স্ট ইয়ার থেকেই অনেকে শুরু করে দেয়। আমি এটার পক্ষপাতী না, আমি মনে করি না যে ফার্স্ট ইয়ার থেকে কোনো কিছু করার দরকার আছে। কোনো বিশেষ প্রিপারেশন যদি কেউ শুরু করতে চায়, বেস্ট সময় হচ্ছে থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার, থার্ড ইয়ারের শেষের দিকে অথবা ফোর্থ ইয়ারে। যদি তাও সম্ভব না হয়, অনার্স শেষ, জাস্ট অনার্স শেষ মানে ফাইনাল পরীক্ষা শেষ, ল্যাব শেষ, ল্যাব শেষ হওয়ার আগে শুরু করা যেতে পারে, মানে ফাইনাল পরীক্ষা শেষ মানে আমার স্টার্ট করতে হবে, মানে আর দেরি করা যাবে না। আমি যদি আর একটা দিনও দেরি করি, তার মানে আমি পিছিয়ে যাব। মানে থার্ড ইয়ারের লাস্টে বা ফোর্থ ইয়ারের শুরুতে যদি আমি কিছু করতে পারি, ওটা বোনাস। যদি নাও করতে পারি, আমি মনে করি যে সমস্যা নাই। মানে কিন্তু এটা করতে করতে যেন মাস্টার্স পার হয়ে না যায়, মানে ফোর্থ ইয়ার শেষ মানে আমাকে শুরু করতেই হবে মানে এটা এর দেরি হইলে আমাদের আরো দেরি হবে। এটা হচ্ছে একটা প্রাথমিক কথা যে আমি কোন সময় শুরু করব। আর আগে কিন্তু এটা কথা বলছি যে ম্যাথ আর ইংলিশে যদি বেসিক ভালো থাকে, তাইলে এখন আপনার জন্য ইজি হবে, ঠিক আছে? এখন হচ্ছে তোমাদের জন্য ইজি হয়ে যাবে প্রসেসটা। অনার্স শেষ হইলো, এরপরে হচ্ছে আমি যদি টার্গেট নেই, আমাকে প্রথমে আগে একটা জিনিস করা দরকার, আমি মনে করি সবার আগে হচ্ছে, মানে যদি সময় থাকে, এনাফ সময় থাকে, যে একটা বিসিএস আসলো, পরবর্তী প্রিলিমিনারি 1 বছর বা 1.5 বছর সময় আমার হাতে আছে। অনেক সময় হয় না এরকম যে কেবল একটা পরীক্ষা শেষ হয়ে গেল, তারপরে কিন্তু আরেকটা পরীক্ষা আসতে আসতে প্রায় 9 মাস বা 1 বছরের মতো টাইম আমার হাতে থাকে। আচ্ছা, এখন এই সময়টাতে আমাকে এমন একটা কাজ করতে হবে যে আমাকে প্রিলিমিনারির বেসিকটা এমন ভাবে তৈরি করতে হবে যে আমি নেক্সট টাইম আর কখনো প্রিলিমিনারি পড়ার মতো এনাফ টাইম পাবো না। কয়দিন পাবো? 15 দিন বা 1 মাস সময় পাবো সর্বোচ্চ, এর বেশি পাওয়া সম্ভব না। কেন সম্ভব না সেটা আমি সামনে বলবো, সরি। তো এই জন্য আমাকে প্রিলিমিনারির বেসিকটা এমন ভাবে তৈরি করতে হবে যেন আমি একটা প্রিলিমিনারি বেসিক দিয়ে আমি 4 থেকে 5টা প্রিলিমিনারি যদি লাগে আমার দরকার হয়, বা 3-4টা প্রিলিমিনারি যেন আমি অনায়াসি বা 10 দিন 15 দিন বা 1 মাস পরে আমি যেন পাস করে ফেলতে পারি। কেন লাগবে এটা আমি বলতেছি। এখনকার বিসিএস সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে কিনা জানি না। এখনকার বিসিএস গুলা কিন্তু খুব দ্রুত হয়ে যাচ্ছে, একটা প্রিলি হয়ে যাওয়ার 2 মাস পরে রিটেন হয়ে যাচ্ছে, আবার ভাইবাটাও খুব দ্রুত শুরু হয়ে যাচ্ছে। যার কারণে মানে একবার এই প্রিলিমিনারি রেসে চলে আসলে এরপরে কিন্তু প্রিলিমিনারি পড়ার মতো আর সময় থাকবে না, খুব বেশি দিন সময় থাকবে না। এই জন্য একবার প্রিলিমিনারি পড়তে হবে, বিসিএস প্রিলিমিনারি, এবং এইটা দিয়েই আমাকে বিসিএস প্রিলিমিনারি টিকতে হবে। অন্যান্য যত জব আছে সব জবের প্রিলিমিনারি টেকার মতো মানে বেসিক আমার তৈরি করে ফেলতে হবে। এটা হচ্ছে আমার একটা কথা। এখন এটা কিভাবে করা যেতে পারে? এটা করার জন্য কিছু শুরুতেই মানে প্রিপারেশনের শুরুতেই আমাকে যেটা করতে হবে, সিলেবাসটা সম্পর্কে আইডিয়া নিতে হবে, একদম
ডিপ একটা ধারণা নিতে হবে যে আসলে আমার কোন জায়গা থেকে কোশ্চেন আসে, কোন জায়গা থেকে পড়লে আমার কত মার্ক আসে, কোন টপিকে মার্ক বেশি, কোন টপিকে মার্ক কম, কোন টপিকটা আমি বেশি পড়বো, গুরুত্ব দিয়ে পড়বো, কোন টপিকটা আমি কম গুরুত্ব দিয়ে পড়বো। এই জিনিসটা আমাকে আগেই ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, এই জিনিসটা আমার যদি জানা থাকে তাহলে কিন্তু আমার পড়া গুছাই নিতে ইজি হবে। এখন এই পড়া গুছানোটা একটা খুব মানে জটিল একটা কাজ। প্রিলিমিনারির সিলেবাসটা এত বড়, মানে আমি যদি সাবজেক্ট ওয়াইজ ভাগ করি আমার কিন্তু 12টা সাবজেক্ট আসে। আমি যদি বলি বাংলায় 2টা, ইংলিশে 2টা, সাধারণ জ্ঞান বাংলাদেশ আন্তর্জাতিক 2টা, 6টা, ম্যাথমেটিক্স একটা, মেন্টাল এবিলিটি একটা, 8টা, তারপরে হচ্ছে বিজ্ঞান কম্পিউটার 10টা, ভূগোল আর হচ্ছে নৈতিকতা, মানে এই 12টা টপিক, মানে হিউজ অ্যামাউন্ট অফ সিলেবাস আমার। তো যার কারণে এত বড় একটা সিলেবাস আমাকে গুছাই নিতে আমাকে মিনিমাম 6 থেকে 8 মাস টাইম দিতেই হবে, মানে খুব সিরিয়াসলি এই 8 মাস সময় আমাকে দিতে হবে। তো এই 8 মাস বা অনেকের হয়তো 10 মাস লাগতে পারে, অনেকের 1 বছরও লাগতে পারে, এটা হচ্ছে যার যার পড়ার একটা ব্যাপার। তো প্রথমে তো সিলেবাসটা দেখতে হবে ভালোভাবে, সিলেবাসের সম্পর্কে একটা ভাস্ট আইডিয়া মানে আইডিয়া নিতে হবে। নেওয়ার পরে কন্টিনিউয়াস একটা সার্টেন টাইম পড়তে হবে, যে পড়াটা যেন এমন না হয় কোনোদিন 14 ঘন্টা পড়লাম, আবার কোনোদিন 2 ঘন্টাও পড়লাম না, 3 ঘন্টাও পড়লাম না। এটা না করে আমাকে অন অ্যান এভারেজ 8 থেকে 10 ঘন্টা আমাকে রেগুলার পড়তেই হবে। এখন এই পড়াটার একটা একটু সিস্টেম বলে দেই, তাহলে আরেকটু ইজি হবে। সেটা হচ্ছে পড়াটা হচ্ছে অনেকে এরকম একটা পদ্ধতি অ্যাপ্লাই করে পড়ে যে যখন একটা সাবজেক্ট নিছি ওই 3-4 দিন ওই একটা সাবজেক্টই পড়তেছি। এটা করা যাবে না। এটা না করে আমরা একটু অল্টারনেট করে করে পড়বো। যেমন আমি যদি সারাদিনে 8 ঘন্টা পড়ি, 8 ঘন্টার 2 ঘন্টা যদি বাংলা সাহিত্য পড়ি, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা ম্যাথ করলাম, 2 ঘন্টা ইংলিশ পড়লাম, 1 ঘন্টা হচ্ছে আন্তর্জাতিক বা বাংলাদেশ বিষয়াবলী পড়লাম, মানে একদিনে অন্তত যেন 4-5টা সাবজেক্ট পড়া হয়। বা এটা হচ্ছে নিজের উপর, যদি একটা সাবজেক্ট 2 ঘন্টা বা 3 ঘন্টা যেরকম পড়তে ভালো লাগে ওই রকম করে টাইম ম্যানেজমেন্ট করে আমি এরকম করে পড়বো। এবং যে পড়াটা পড়বো নেক্সট দিন ওই পড়াটা অন্তত একটু দেখে নিব, মানে মানে যেটাকে বলে রিভাইজ দিব আর কি, একটু রিভাইজ দিয়ে তারপর সামনে আগাবো। এবং পড়াটাকে ছোট ছোট অংশে ভাগ করে ফেলতে হবে। যেমন যদি উদাহরণ দেই, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে প্রত্যেকটা বিসিএসসি 2 মার্ক বা 3 মার্ক আসে, বা 1 মার্ক 2 মার্ক থাকি। তো এই রবীন্দ্রনাথকে আমি আসলে একদিনে পড়ে শেষ করতে পারবো না কখনোই, বা পড়লেও মনে থাকবে না। এই জন্য 2 দিন বা 3 দিন রাখবো, যে আমি 2 দিন বা 3 দিনের মধ্যে রবীন্দ্রনাথের ইন ডিটেলস সবকিছু পড়ে ফেলবো। এরকম করে আবার ইংলিশ সাহিত্য যদি আমি পড়তে চাই, উইলিয়াম ওরসওয়ার্থ বা আরো যে কবি আছে শেক্সপিয়ার, এরকম যারা আছে এদেরকে আমি ভাগ ভাগ করে নিব, যে এদের যদি একদিনে পড়া যায় পড়বো, বা একদিন আমি 2 জন পড়বো, 3 জন পড়বো, এরকম। আবার যখন আমি একটা নতুন টপিকে যাব তখন হচ্ছে আমি আগের টপিকটা একটু অন্তত দেখে নিব, রেগুলার ম্যাথ করব, রেগুলার ইংলিশ পড়বো, বা রেগুলার একটু ভোকাবুলারি পড়ার চেষ্টা করব। এইভাবে পড়াটাকে ছোট 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 অংশে ভাগ করে নিয়ে যদি আমি আগাই, তাহলে আমার মনে হয় যে আমি পড়াটাকে কভার আপ করে ফেলতে পারবো। এবং পড়ার মধ্যে ইরেগুলারিটি রাখা যাবে না, যে একদিন পড়লাম অনেকক্ষণ আবার একদিন পড়লামই না। মোটামুটি রেগুলারিটি মেনটেন করে যদি আমি অনার্স শেষ হওয়ার পরপরই শুরু করতে পারি, আমি মনে করি যে সমস্যা হবে না। আবার অনেকে মনে করে যে আমরা তো অনেকদিন মানে পড়ি নাই, তাহলে যারা অনেক বছর ধরে পড়তেছে তার মানে আমরা পিছিয়ে গেছি। আসলে ব্যাপারটা এমন না, পড়া ওই একই জিনিস। মানে কেউ 5 বছর পড়লেও যা, 6 মাস 8 মাস পড়লেও তা। মানে এই জন্য 6 মাস বা 8 মাসটা খুব ইম্পর্টেন্ট। এই 8 মাস বা 6 মাসে নিজের একদম মানে সর্বোচ্চটা দিয়ে আগে একটা বেসিক তৈরি করে ফেলতে হবে। আচ্ছা, এখন যেহেতু স্যাচুরেশন লেভেল পর্যন্ত যাওয়া, হ্যাঁ, আচ্ছা, এখন আরেকটা ব্যাপার আছে। এখন কিন্তু রিটেনে আবার সময় পাওয়া যায় না, রিটেনে মাত্র 2টা মাস সময় দেয়। ঠিক আছে, যেটা আসলে আমি মনে করি যে 2-3টা রিটেন যারা দিচ্ছে তাদের পক্ষেও এই 2 মাসে পুরো সিলেবাসটাকে কমপ্লিট করা একদমই ইম্পসিবল। যারা হয়তো রিসেন্ট টাইমে কোনো একটা বিসিএস দিছে, এমন কেউ যদি গ্রুপে থাকে, মানে এখানে থাকে, তাহলে হয়তো সে ভালো বুঝতে পারবে জিনিসটা।
তো এই জন্য যদি আমার হাতে এনাফ টাইম থাকে, তাহলে ওই যে আমি যে একটা কথা বলছিলাম যে ম্যাথ আর ইংলিশের বেসিকটা এমন ভাবে তৈরি করে রাখতে হবে যাতে ওই রিটেনের টাইমটাতে ম্যাথ ইংলিশে আমার কম সময় দিতে হয়। কারণ ইংলিশ তো আসলে পরীক্ষার একদিন 2 দিন আগে পড়ার কিছু নাই, আছে আমরা তো স্কুল লাইফ কলেজ লাইফ থেকে দেখে আসছি। ইংলিশ হচ্ছে মানে একদম ইনহারেন্ট, মানে ওই আমি আগে থেকে যেটা মানে আমি অ্যাচিভ করে রাখবো ওইটাই হচ্ছে আমাকে ডেলিভার করতে হবে। এই জন্য ওই নতুন বা 1 সপ্তাহে আমি ইংলিশ কিন্তু শিখতে পারবো না, বা ম্যাথ আমি 1 সপ্তাহে কিন্তু শিখতে পারবো না। আমি 1 সপ্তাহে কি করতে পারবো, সাধারণ জ্ঞানের 2-3টা চ্যাপ্টার শেষ করে ফেলতে পারবো, বা একটা বই সাধারণ জ্ঞান শেষ করে রাখতে পারবো যদি আমার আগের পড়া থাকে। কিন্তু ম্যাথ ইংলিশ কিন্তু আমার আগের পড়া থাকলেও আমার যদি বেসিক দুর্বল থাকে আমি কিন্তু ওই 1 সপ্তাহে কিছুই করতে পারবো না। শুধু আমার ভীতি বাড়বে, আমার আলটিমেটলি খুব একটা লাভ আমার হবে না। এই জন্য আমি যেটা বললাম যে এরকম করে করে আমাদের যদি কোনো সাবজেক্টের আমরা স্ট্রং জোন বানাইতে পারি, সেটা ম্যাথ হইতে পারে, বিজ্ঞান হইতে পারে, বা কোনো সাবজেক্ট এরকম স্ট্রং জোন যদি বানাই রাখতে পারি, ওইটা আমাকে আসলে ফিউচারে অনেক হেল্প করবে আর কি। শাওন, আর কোনো কোশ্চেন আছে? মোটামুটি আমরা একটা প্রিলিমিনারি থেকে কিভাবে নিব একটা আইডিয়া পেলাম এখান থেকে। আর জব কি কি আছে এটা নিয়ে তো শুরুতে অনেক কথাবার্তা হয়ে গেছে, মানে গভর্নমেন্ট জব কি কি হইতে পারে আপনি একটা ব্রিফ অলরেডি দিছেন। তো এগুলো মূলত আমাদের প্রশ্নগুলো ছিল। তো ভাই ভাইবা নিয়েও যদি কিছু বলেন, ভাইবার জন্য আসলে আমাদের কি কি পেপার বা ডকুমেন্টস রেডি রাখতে হয়? আমাদের গভর্নমেন্ট জব যখন ঢুকবো আমাদের এই ডকুমেন্টস গুলো আসলে কলেজ রেডি রাখতে হয়। আপু যেরকম সবগুলো বলে দিলেন যে বাইরে আসলে তোমরা এইগুলো রেডি রাখবে, তো আমাদের গভর্নমেন্ট জব ঢুকতে গেলে আমাদের কোন পেপার গুলো অবশ্যই রেডি রাখতে হবে? ভাইবার জন্য যে পেপার গুলো লাগবে এইগুলা হচ্ছে খুব আগে থেকে রেডি করে রাখার মতো কিছু না আর কি, মানে যে খুব অনেক আগে থেকে রেডি করতে হবে এমন না। যে যে পেপার গুলো লাগে আমি একটু বলে দেই, মানে এখন মানে কাছে থাকলে ভালো। কিছু আছে এডমিট কার্ড, অ্যাপ্লিকেন্ট কপি, তারপরে এগুলা তো ওই সময়ের ব্যাপার, মানে ভাইবার এডমিট কার্ডের ব্যাপার বা ওই সময়ের ব্যাপার, এগুলা বাদ। এছাড়া লাগবে হচ্ছে আমার সার্টিফিকেটের ফটোকপি সপ্তাহে অ্যাটেস্টেড করা, আর হচ্ছে মেডিকেল সার্টিফিকেট মানে হাইট ওয়েট, তারপরে এই এই সংক্রান্ত একটা মেডিকেল সার্টিফিকেট ডাক্তারের কাছ থেকে, বিএমডিসি নাম্বার আছে যাদের, মানে শিক্ষিত ডাক্তার যারা, তাদের একটা সাইন সিল নিতে হয়। এটার 3 কপি লাগে। আর হচ্ছে আরেকটা জিনিস লাগে, সেটা আমরা রেডি করে রাখতে পারি, সেটা হচ্ছে নাগরিক সনদ। ঠিক আছে, নাগরিক সনদ ওই যে চেয়ারম্যান থেকে যেটা নিতে হয় আর কি, নাগরিকত্ব সনদ, এটা নিতে হয়। আর হচ্ছে সার্টিফিকেট বললাম, নাগরিক সনদ বললাম, আর মেডিকেল ডকুমেন্ট, আর হচ্ছে ন্যাশনাল আইডি কার্ডের সত্যায়িত ফটোকপি আর ছবি। মানে এগুলা হচ্ছে আসলে আগে থেকে রেডি করার কিছু না, মানে রিটার্ন টিকলে এরপরে 2-4 দিনের মধ্যে এটা রেডি করে ফেলা যায় আর কি, সমস্যা হয় না। জি ভাই, থ্যাংক ইউ ভাই। ভাই আরেকটা একটু টেকনিক্যাল আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে কেউ যদি পসিবল হয় কারো পক্ষে, যেহেতু এখন রিটেনের জন্য খুবই সময় কম দেয়, যদি কারো মানে অনার্স লাইফ থেকে বা মানে প্রিলিমিনারি শুরু করার থেকে যদি কারোর পক্ষে সম্ভব হয়, প্রিলি রিটার্ন কম্বাইন করে যদি কেউ পড়তে পারে, মানে সে অনেক ভালো করবে আর কি, মানে অনেক আগাই থাকবে আর কি। প্রিলি রিটার্ন যদি কারো পক্ষে, এটা কঠিন, ডিফিকাল্ট, আমি মানি যে এটা অনেক ডিফিকাল্ট, বাট কেউ যদি পারে এটা তাকে এক্সট্রা বেনিফিট দিবে। এটা বুঝবে, এটা বেনিফিটটা সে তখন পাবে যখন প্রিলিমিনারি পাস করে রিটেন দিতে যাবে আর কি, তখন। জি ভাই। ভাই লাস্ট আরেকটা প্রশ্ন আমার থেকে অ্যাড করি, এটা একটু আগে মানে কথা হয়েছে, একটা ক্লিয়ারিফিকেশন যে আমরা আপনি সায়েন্টিফিক অফিসার যখন কাজ করতেছেন ফিল্ড লেভেলে যেই কাজগুলো আপনি যদি বলছেন যে ল্যাব অ্যানালাইসিস সেই আলাদা পার্ট আছে নন ক্যাডারের, তো ওরা ওই পার্ট গুলো দেখে, অ্যানালাইসিস যে পার্ট গুলো ল্যাবে টেকনিক্যাল যে পার্ট গুলো আছে, আমাদের কাজগুলো থাকে এই দিকে। তবু আমরা যে এখানে পড়তেছি কোন জিনিসটা আমরা আসলে দেখেই যাব, অবশ্যই শিখে যাবো এই স্কিল গুলা, যে আমার ওখানে একদম লাগবে, আমার ফিল্ডে যখনই কাজ করতে যাচ্ছি তখন সেটা আমার লাগতেছেই। আমি এসআরটিএ তে সায়েন্টিফিক অফিসার জয়েন করলাম, আমার এই জিনিস অবশ্যই লাগবে, এবং এটা সুযোগ ছিল যে আমি এখানে আন্ডার গ্রেডে পড়ার সময় এই জিনিসটা আমার শেখার সুযোগটা ছিল। সরি, সামহাউ কি ভাইকে মিস করছি? ডিসকানেক্টেড দেখাচ্ছে তো ওকে।
ভাই ডিসকানেক্টেড দেখাচ্ছে সম্ভবত। তো বাংলাদেশ অবস্থায় কেউ বিদ্যুৎ নাই, খুব খারাপ দিন কাটাচ্ছে। আমাদের ঢাকার সরকারি বাইরের অফিসার মানুষ, না থাকে তাইলে তো শাসছে। সরকারি অফিসারের বাসায় কারেন্ট নাই। আচ্ছা, খেয়াল ভাই নেই, ঘামাচ্ছিল। but আমি একটা জিনিস বলি, এটা হচ্ছে আমি আমি আসলে বাংলাদেশের সরকারি চাকরির প্রিপারেশন একেবারেই নিইনি, কিন্তু আমি জাস্ট একটা জিনিস বলি, আমার যে ফ্রেন্ড গুলো জয়েন করেছে আমি দেখেছি ওরা আসলে শুরু থেকে অনেক ডিটারমাইন্ড ছিল সরকারি চাকরির ব্যাপারে, এবং ওরা আসলে শুরু থেকেই ওই টাইমটাকে ভালো মতো ইউটিলাইজ করছে, ওরা ওদের গোল নিয়ে খুব ফোকাসড ছিল। যারা তোমার এই যে সরকারি গবেষণা কেন্দ্রগুলোতে আছে বা বিসিএস এ ঢুকেছে সবাই খুবই ফোকাসড ছিল এবং শুরু থেকে ওভাবে করে প্রিপারেশন নিয়েছে। আমি বরং দোটানার মধ্যে ছিলাম, আমি একসাথে বিসিএস এর বই কিনছি, জিআরই এর বই কিনছি, সো আমি বরং ডিলেমার মধ্যে ছিলাম। বাট পিয়াল ওরা ওরা শুরু থেকেই খুবই ফোকাসড এবং অনেক অনেক এফোর্ট দিচ্ছে আর কি এটার পিছনে। শাওন আছো নাকি তুমিও ডিসকানেক্টেড? সরি, আমি আছি, আমি আসলে ভাই করার চেষ্টা করছিলাম সেই আচ্ছা জন্য। আচ্ছা আচ্ছা, ভাই তাহলে আমি যেহেতু নাই, আমি ভাইয়ের নিজের সাথে থেকে কথা কথা বলি। বলা হ্যাঁ হ্যাঁ, দেখো তুমি ওকে কানেক্ট করার চেষ্টা করো। আমি একটা জিনিস একটু মেনশন করি, যারা বাইরে আসতে চাও, আমি একটা টার্ম বলতে ভুলে গেছি। আমাদের স্ট্যাটিস্টিক্স এর একটা কোর্স ছিল, আমি ডিটেইলস ভুলে গেছি কি কি নিয়ে ছিল, আমি খুবই ফাঁকিবাজ ছিলাম আর কি, যাই হোক। সো যারা বাইরে আসতে চাও, স্ট্যাটিস্টিক্স এর কোর্সটা বা এটার বাইরেও, কোর্সের বাইরেও যদি শেখার সুযোগ থাকে একটু শিখে এসো ভালো করে। আর আরেকটা জিনিস আমি একটু মেনশন করতে চাই, যারা অলরেডি এখনই আসবে এরকম আর কি, তাদের জন্য বলি, মানে ধরো 1-2 বছরের মধ্যে চলে আসবে, আমি যেরকম, আমি আমার সাবজেক্টে আমি দুটো সাবজেক্ট অ্যাপ্লাই করেছিলাম, একটা হচ্ছে ইকোলজিতে আর একটা মিনারেল প্রসেসিং এ। সামহাও আমাকে ইকোলজিতে নেয়নি, আমাকে দিল মিনারেল প্রসেসিং। যে সাবজেক্ট নিয়ে আমার কোনো আইডিয়াই নেই। আমি কেন অ্যাপ্লাই করেছিলাম, কারণ আমাদের মাইক্রোবায়োলজি ক্লাসে আমাদের এক স্যার ছিলেন, মাহবুব স্যার, উনি এখন আছেন কিনা আমি জানি না ডিপার্টমেন্টে, উনি উনি কানাডাতে থাকে। তো মাহবুব স্যার হচ্ছে মাহবুব স্যার, মুস্তাফিজ না। তো মাহবুব স্যার একদিন ক্লাসের মধ্যে বললেন যে আমাদের একটা একজন স্টুডেন্ট কানাডাতে এখন মাইনিং এ কাজ করছেন এবং উনি খুব ভালো স্যালারির জব করেন, ঠিক আছে, এবং খুব ভালো আছেন। তো এটা ছিল আমার মোটিভেশন। আমি এটা শোনার পর স্যারকে জিজ্ঞেস করলাম, স্যার আমি কি মিনারেল প্রসেসিং একটা সাবজেক্ট আছে, আমি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছি সাবজেক্টটা আছে, আমি কি অ্যাপ্লাই করবো কিনা। স্যার আমাকে হেল্প করেছিলেন মোটিভেশন লেটার লিখতে, এবং স্যার বললেন হ্যাঁ আমি ট্রাই করতে পারি। তো এই জন্য আমার এই সাবজেক্টে যাওয়া, আদারওয়াইজ আমার প্ল্যান ছিল না। তো যেটা বলতে যাচ্ছিলাম, আমার ক্লাস শুরু হওয়ার পর আমি খুবই সাফার করেছি, কারণ আমার এই সাবজেক্টের বেসিক নাই, আমার ব্যাচেলরের নলেজটা নেই, সেখানে আমি এই সাবজেক্টে মাস্টার্স করতে গেছি। সো আমি কি করেছি, আমি যখন ক্লাস লেকচার হতো আমার সময় কোভিড এর সমস্যার জন্য, হে পিয়াল সরি তোমার টাইম নিয়ে নিচ্ছি আর কি, 1 মিনিট আমি শেষ করে দিচ্ছি, দাঁড়াও। তো তোমার মাইক্রোফোন মিউটেড। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো আমি বলছিলাম যে আমার চার্জ শেষ হয়ে গেছিল, তো হঠাৎ করে আমি খেয়াল করি নাই। আচ্ছা আচ্ছা, আমরা ভাবলাম সরকারি অফিসারের বাসায় কারেন্ট নাই, এটা কোনো কথা? না না, আমি 1 মিনিট নিচ্ছি, আমি যেহেতু একটা টপিক শুরু করছি শেষ করছি আবার। সো আমি যেহেতু আমার ক্লাস শুরুর সময় কোভিড এর সময় অনলাইনে ক্লাস হতো, আমি পুরো ক্লাসটা রেকর্ড করে রাখতাম যাতে আমি পরবর্তীতে রিপ্লে করতে পারি। এট দ্য সেম টাইম ইউটিউবে আমি এই সাবজেক্টের ব্যাচেলরের কোর্স গুলা, আইআইটির অনেক ভিডিও ছিল ওখানে, আমি পুরো ব্যাচেলরের কোর্সটা নিজে নিজে শেষ করেছি। এট দ্য সেম টাইম আমি মাস্টার্স এর কোর্স তো কন্টিনিউ করেছি। তো যারা অলরেডি আসার প্রিপারেশন নিচ্ছ, এই বছর অ্যাপ্লাই করেছো বা আসবে বা নেক্সট ইয়ারে আসবে, তারা যদি সাবজেক্ট পেয়ে যাও বা অলরেডি জানো, তাহলে আমি বলবো যদি আমাদের ডিপার্টমেন্টের সাবজেক্ট হয় খুব ভালো, টেনশন করার দরকার নেই। বাট যদি একটু এদিক ওদিকে যাও, যেমন আমাদের এক আপু সিভিলে মাস্টার্স করছেন আমেরিকাতে, আপুর সাথে কথা হয়েছিল, আপু সেম প্রবলেম ফেস করেছিলেন আমার মতোই আর কি। তো যদি এই সময়টা হাতে থাকে আর অন্য সাবজেক্ট হয়, তাহলে একটু প্রিপারেশন নিয়ে যাও বাসায় বসে বসে, কারণ এখন বাসায় খাচ্ছ, বাসায় পড়তেছো, নিজের কোনো টেনশন করতে হচ্ছে না। এখন পারলে টাইমটা ইউটিলাইজ করো। ওকে, আই এম ডান, ব্যাক টু পিয়াল। আচ্ছা সরি, আমি আসলে কারেন্ট চলে গেছিল, তো মানে আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিল, এই জন্য আর কি, সরি। হ্যাঁ শাওন, তুমি কি যেন জিজ্ঞেস করতে চাইছিলা?
ভাই সেটা হচ্ছে ছিলাম যে আমাদের আসলে আমরা যে টেকনিক্যাল জিনিসপত্র কি কি কাজে লাগতো একদম ফিল্ডে এজ এ আচ্ছা সায়েন্টিফিক অফিসার যখন ফিল্ডে কাজ করবো হ্যাঁ একদম এটা লাগবেই। আচ্ছা আচ্ছা আমরা যে 401 যারা পড়ছি বা 401 এর এইগুলা করছি, মানে সয়েল সার্ভে যে মানে যে কোর্সটা আর কি, সয়েল সার্ভে রিলেটেড কোর্সটা যদি আমরা করে থাকি এবং প্র্যাকটিক্যালটা যদি আমরা করে থাকি সার্ভের, এটা আমাদের একদম মেইন কাজ। সয়েল সার্ভেটাই হচ্ছে আমাদের এসআরটি এর মেইন কাজ, এবং এই সার্ভের উপর বেসিস করে এই প্রতিষ্ঠানটা তৈরি হয়েছিল। আমাদের ঢাকা ইউনিভার্সিটির টিচাররা এই প্রতিষ্ঠানটাকে দাঁড় করাইছিলেন আর কি। যার কারণে সয়েল সার্ভে সম্পর্কে যদি কারো জ্ঞান থাকে, তার এই জ্ঞানটা সয়েল সার্ভের ক্ষেত্রে খুব ভালোভাবে মানে কাজে লাগাইতে পারবে। যে ভাই এখানে একটা ইনসাইট পেলাম, এর সাথে একটু অ্যাড করে দিই আমি যে আমরা 4th ইয়ার আগামীকালকে যাচ্ছি ইনশাআল্লাহ, সেটা হচ্ছে কক্সবাজার। এবার আমাদের সয়েল সার্ভে কোর্সটা প্র্যাকটিক্যাল সেখানেই হবে। তো আগামীকাল রাত 11টা ট্রেন আমাদের ভাই। আচ্ছা তো আচ্ছা 4th ইয়ারে যারা আছে তারা হ্যাঁ, এই যে সয়েল সার্ভের যে মানে ফিল্ড ওয়ার্কটা, এই জ্ঞানটা হচ্ছে সার্ভে করতে গেলে বা আমাদের সায়েন্সে মানে এই ডিপার্টমেন্টে এই জ্ঞানটা দরকার হবে আর কি। এটা কাজে লাগবে আর কি। এটা যারা মানে এদিকে আসার ইচ্ছা আছে বা যদি বাই চান্স চলেও আসে, এজন্য আমি বলবো যে যাদের সুযোগ হয় এটা যেন ভালোভাবে করে আর কি, ফিল্ড ট্রিপটা যাতে সিরিয়াসলি নিয়ে করে আর কি। জি ভাই, থ্যাংক ইউ ভাই। সো মোটামুটি আমাদের আমার কাছে যতগুলো জিনিসপত্র ছিল সবগুলো জানার চেষ্টা করছি। আমাদের বেশ অনেকটা সময় হয়েছে, আমরা এবার একটু লাইভ কিউএনএ থেকে যাই, যে এতজন জয়েন হয়ে আছে তাদের মনে আরো কোনো প্রশ্ন আছে কিনা। আমি কিউএনএ নিয়মটা একটু বলে দিই। নিয়মটা খুবই সিম্পল। হ্যান্ড রেজ করবেন, হ্যান্ড রেজ করলে আমি সুযোগ দিব। সেখানে হচ্ছে যে আপনার নাম মানে ওদের পরিচয়টা দিয়ে নাম এবং ব্যাচ এবং কার কাছে জানতে চান সেটা বলে আপনার প্রশ্নটা করতে পারবেন। সো আমরা এখন লাইভ কিউএনএটা শুরু করি। তো সময় যেহেতু অনেকটা হয়েছে, আমরা শুরু করি। হ্যান্ড রেজ করেন, আমরা হচ্ছে যে তাদেরকে সুযোগ দিই। চ্যাট বক্সে দেখলাম অনেকেই প্রশ্ন করতেছিলেন। তো এখানে দেখি যে লাইভ প্রশ্ন করাতে একজন হ্যান্ড রেজ করেছে, মাসুমা রিম। মাসুমা রিম, আপনাকে ফ্লোর দেওয়া হচ্ছে, আপনি Walaikum everyone present here. আমি ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি। মাই কোয়েশ্চেন ইজ টু দুর্বা বিশ্বাস আপু। অ্যাকচুয়ালি আমারও ঠিক মেডিকেল প্রিপারেশন ছিল, যেহেতু এটা ছিল তাই বলে আমার এনভায়রনমেন্টাল সায়েন্স রিলেটেড অনেক কিছু জানা ছিল না। বাট বাংলাদেশে একটা কথা খুবই প্রচলিত, সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স অর from our department or any kind of related subjects, এগুলোর বাহিরে অনেক আমরা সাধারণত এটা কথাই বেশি জেনে থাকি যে বাংলাদেশে তেমন একটা সরকারি জব পেলে আলহামদুলিল্লাহ, বাট পাই না। সো আপনি যেমন আছেন ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ার, মিনারেল ইঞ্জিনিয়ার, আই এম সরি ফর দ্যাট। এটার পাশাপাশিও আমরা বাকি কোনো সাবজেক্ট চুজ করলে বা বাকি আরো কি কি হতে পারি এবং আমরা সেখানে কিভাবে আগাতে পারবো। আমাদের সিনিয়র আপু আছে হচ্ছে তোমার সিভিলে, আমাদের সিনিয়র আপু আছে ফিনল্যান্ডে, উনি একটা সরকারি জব করেন আর কি ওয়াটার ট্রিটমেন্টে। আমাদের আরেকটা জুনিয়র আছে ওয়াটার ট্রিটমেন্টে, লাইক ওয়াটার ইঞ্জিনিয়ারিং এ। হ্যাঁ, এখন এনভায়রনমেন্টাল সায়েন্স যেটা, এটা ডিমান্ড ভালো, ট্রু, বাট এরকম এনভায়রনমেন্টাল সায়েন্স বলে টু বি অনেস্ট কোনো সাবজেক্ট নেই। বেশিরভাগ মাস্টার্স প্রোগ্রামই আর হচ্ছে তোমার বেশি স্পেসিফিক। এখন তুমি চাইলে ইকোলজি, মাইক্রোবায়োলজিতেও আসতে পারো, ওয়াটার ট্রিটমেন্টে যেতে পারো, আমি যেরকম মিনারেলসে, এরকম অনেক কিছু আসতে পারে। তুমি যখন সাবজেক্ট খুঁজবে ইউনিভার্সিটি গুলাতে, তখন ওদের কোর্স দেখে দেখে তুমি অ্যাপ্লাই করতে পারো। আসলে আমি জানি না তোমার কোশ্চেনের অ্যান্সার দিতে পেরেছি কিনা, বাট
এনভায়রনমেন্টাল সায়েন্স ঠিক আছে, বাট এখানে অনেক কিছু আছে। যখন তুমি অ্যাপ্লাই করবে তখন তোমার কোন সাবজেক্টে পড়তে ইচ্ছা করে ওইটা রিলেভেন্ট জিনিসপত্র খোঁজার চেষ্টা করো আর কি, যেটা আমাদের ব্যাচেলারের খানিকটা কোর্স আছে অন্তত এরকম। আচ্ছা, Um, মাসুমা রিম। হ্যাঁ, আমি ক্লিয়ার না হলে আবার জিজ্ঞেস করতে পারো, সরি। my question was that like আপনি আপনার জন্য মিনারেল সাবজেক্ট চুজ করেছেন and আলহামদুলিল্লাহ এখন আপনি মিনারেল ইঞ্জিনিয়ার। তো আমরা যখন সেই সাবজেক্টটা চুজ করব, তো বাকি আর কি কি সাবজেক্ট এরকম থাকতে পারে, অপশনস আছে বাহিরের জন্য, and after that what's gonna be for our future? এটা আসলে ক্লিয়ার এক্সাক্ট আনসার তো আমার পক্ষে পসিবল না। তোমাকে যেটা বললাম যে আমাদের সিনিয়ররা এই ফিল্ডে আছেন। হ্যাঁ, এখন এই যে আমি যখন মিনারেল প্রসেসিং অ্যাপ্লাই করেছি, আমি কিন্তু অ্যাপ্লিকেশন করার 2 সপ্তাহ আগেও আমি জানতাম না আমি এটাতে অ্যাপ্লাই করবো। তো এই জন্য বলছি, তুমি যখন অ্যাপ্লিকেশন করবে সাবজেক্ট একটু দেখে তোমার যদি মনে হয় এটা রিলেভেন্ট অ্যাপ্লাই করতে পারবে। বাট আমাদের এখান থেকে সয়েল রিলেটেড, সয়েল যত কিছু আছে, সয়েল মাইক্রো অর্গানিজম, ওদিকেও যেতে পারো। ওয়াটার ট্রিটমেন্টের একটা বিশাল বড় সেক্টর আছে, এদিকটাতেও আসতে পারো। এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর একটা বিশাল বড় প্ল্যাটফর্ম আছে, এটা অনেক কিছুতে হতে পারে, ওয়াটার, এয়ার কোয়ালিটি, সয়েল কোয়ালিটি, অনেক কিছুতে হতে পারে। সো এটা আসলে স্পেসিফিক্যালি বলা ডিফিকাল্ট, কিন্তু মুভ করার অনেক অপশন আছে আর কি। আর আমাদের ব্যাচেলরে যদি এক্সাক্ট কোনো সাবজেক্ট থেকে থাকে, যেমন আমার যেমন মিনারেলজি ছিল আমাদের অলরেডি, সো আমি ওটা কানেক্ট করতে পেরেছি বা করেছি ওভাবে স্টেটমেন্ট অফ পারপাসে। সো আমাদের ডিপার্টমেন্টের একটা ভালো জিনিস হচ্ছে আমাদের সিলেবাসটা খুবই বিশাল এবং অনেক কিছু কভার করে। তুমি এই পুরো যে কোর্সটা আছে আমাদের এখানের যে কোনোটার থেকে মুভ করার চেষ্টা করতে পারো। আমি পুরো সিলেবাসটা ভুলে গেছি কি কি ছিল, বাট এখান থেকে তুমি চুজ করতে পারো। থ্যাংক ইউ আপু। আই থিংক মাসুমা রিম অনেকটা অ্যান্সার পেয়েছে। এবার নেক্সট কোশ্চেনটা আমরা নেই। হ্যান্ড রেজ করলে আমি সুযোগ দিচ্ছি। তন্ময় নন্দী। আচ্ছা, তন্ময় নন্দী প্রশ্ন করতে পারি। এখানে জিতু ঢুকে বসে আদাব, press করা যাবে না। আমি হচ্ছে তন্ময় নন্দী, 71 ব্যাচ থেকে। আমার প্রশ্ন হচ্ছে পিয়াল ভাইয়ের কাছে। ভাই কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, কোশ্চেন করো। ভাই, যেমন আপনি মেনশন করলেন অলরেডি আপনাদের হচ্ছে মোবাইল ট্রান্সপোর্ট থাকে সয়েল টেস্ট করার জন্য, যার বেসিসে হচ্ছে আপনারা সার সুপারিশ করেন বিভিন্ন জমিতে। তো এটা খুবই ভালো একটা উদ্যোগ। এখন কিন্তু যেটা শুনে থাকি আমরা অলরেডি, আমাদের হচ্ছে সয়েল পলিউশন হচ্ছে নিউট্রিয়েন্ট ওভার ইউজের কারণে, বা আপনার ফুড প্রোডাকশন বাড়তেছে না। তো এই যদি এরকম উদ্যোগ করা হয়ে থাকে তাহলে এই সমস্যাগুলো কেন হচ্ছে? আচ্ছা, কোশ্চেনটা একটু আবার, সরি আমি শুনতে পাইনি ভালোভাবে, কোশ্চেনটা একটু আবার। মানে যেটা বললেন ভাই যে আপনাদের মোবাইল ট্রান্সপোর্ট থাকে, এগুলো যদি প্রপারলি অ্যাপ্লাই করা হয় তাহলে যে ফুড প্রোডাকশনের যে সমস্যা আছে কিংবা সয়েল পলিউশনের যে সমস্যা আছে, নিউট্রিয়েন্ট ওভার অ্যাপ্লাই করার কারণ, ওগুলো কেন হচ্ছে? আচ্ছা, এখন আমরা মানে আমরা আমাদের এই যে মোবাইল সয়েল টেস্টিং ল্যাবরেটরি বা এইটার যে কাজটা, এটার কাজটা কিন্তু হচ্ছে এরকম যে একটা মানে কৃষক যদি একটা স্যাম্পল নিয়ে আসে, ওই স্যাম্পলটা হচ্ছে আমরা ওই ল্যাবের মাধ্যমে টেস্ট করে একদম ইনিশিয়ালি তাকে একটা সার সুপারিশ দেওয়া হয়, কার্ড দেওয়া হয়, যেটা সে হচ্ছে 5 বছর ধরে ব্যবহার করতে পারে। মানে অ্যারাউন্ড 5 বছরের মধ্যে খুব একটা চেঞ্জ হয় না আর কি, যে কেমিক্যাল গুলো আছে বা সয়েলের যে কেমিক্যাল প্রপার্টিস গুলো আছে, এগুলো খুব একটা চেঞ্জ না হওয়ার কারণে আমরা রিকমেন্ড করি যে 5 বছর পর্যন্ত কেউ হচ্ছে এই কার্ডটা ব্যবহার করতে পারবে। এখন কৃষকদের আমরা আবার যখন ট্রেনিং দেই, তখন ট্রেনিং দেওয়ার সময় আমরা এই জিনিসটা ইনশিওর করি তারা যেন মানে কৃষি জমির স্যাম্পলই যেন নিয়ে আসে, যাতে কোনো ওয়েস্টেজ জায়গা থেকে স্যাম্পল গুলা হচ্ছে আমরা আনি না। কারণ আমাদের এই ডিপার্টমেন্টের কাজ হচ্ছে কিন্তু মানে সারের পরিমাণ কম, মানে সারের ব্যবহার কমে এনে
কিভাবে আমরা সর্বোচ্চ ফলনটা দিতে পারি, আমরা হচ্ছে এই জিনিসটাকে বেশি ফোকাস করি, যতটা না ওয়েস্টেজ নিয়ে আমরা আমাদের ফোকাসটা থাকে আর কি। বুঝতে পারছো? আই থিঙ্ক তন্ময় নন্দী দেখো ক্লিয়ার হয়েছে কিনা। আর আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। যারা প্রশ্ন করতে চান কাইন্ডলি হ্যান্ড রেজ করুন। একদম নতুন যারা আছো, নতুনদের মধ্যে একজনের কথা শুনলাম, আর কেউ কিছু জানতে চাও? পিয়ালের একটা আমরা কোশ্চেন। একজনকে পেয়েছি, খন্দকার আচ্ছা, একটা কোশ্চেন নিয়ে খন্দকার তাইবুর রহমান প্লিজ। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার আসলে পিয়াল ভাইয়ের কাছে একটা কোশ্চেন ছিল। জি, আপনি ভাইয়া যে বললেন যে হচ্ছে এসআরডি আপনি সায়েন্টিফিক অফিসার হিসেবে আছেন, সেটা হচ্ছে আপনার মাটি রিলেটেড, বাট জি। আমাদের সাবজেক্টটা তো হচ্ছে পানি এবং পরিবেশও ইনক্লুডেড। সো এই রিলেটেড ফিল্ডে সায়েন্টিফিক অফিসার বা হচ্ছে চাকরির সুযোগ যদি একটু বলতেন। মানে এনভায়রনমেন্ট এবং ওয়াটারের ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওই যে আমি প্রথমেই বলছিলাম, কিন্তু পরিবেশ অধিদপ্তরের এডি একটা চাকরি আছে নবম গ্রেডের। এই এডিটাতে হচ্ছে বিসিএস থেকেই নেয় নন ক্যাডার হিসেবে আর কি। এখানে হচ্ছে আমাদের পরিবেশ অধিদপ্তর এডি হিসেবে আমাদের যারা আছে তারা এখানে মানে যেতে পারে আর কি। আর আরেকটা হচ্ছে ওই পানি উন্নয়ন বোর্ডে মাঝে মাঝে কিছু নিয়োগ হয়, সেখানেও হচ্ছে ওই যে পদ থাকে খুবই কম, মানে একটা বা দুইটা এরকম পদ থাকে আর কি, কখনো যদি নিয়োগ হয়, এবং নিয়োগগুলো রেগুলার নিয়োগও না আর কি। মানে এই জন্য হয়তো অনেকে খেয়াল করা হয় না বা ওইভাবে চোখে পড়ে না, অনেক বছর পরে পরে একটা বা দুইটা পদের জন্য নিয়োগ হয়, এরকম একটা নিয়োগ হয় আর কি। আমাদের 63 ব্যাচেরই একজন আছে, একটা আপু আছে, উনি হচ্ছে পানি উন্নয়ন বোর্ডে চাকরি করে আর কি। খন্দকার তাইবুর, হ্যাঁ, অ্যান্সার কি পেয়েছো? বুঝতে পেরেছি। আচ্ছা, ওকে, আমরা হচ্ছে যে খুবই শেষ দিকে, তো নেক্সট প্রশ্নটা নেই, বাট নট দ্য লিস্ট। এনিওয়ান? শাওন, তোমার প্ল্যান কি, বিসিএস নাকি বাইরে? আমাকে জিজ্ঞেস করলে তাহলে আমি পিয়াল ভাইয়ের দলে, তাহলে আপনার দলে যেতে পারলে আপনার কষ্ট লাগছে। না, টুবি অনেস্ট না, আমাকে যদি কেউ বলতো 3 বছর এত খাটাখাটনি না করে আমাকে কেউ সরকারি চাকরি দিবে, আমি আসতাম না বাইরে, ঠিক আছে? কিন্তু আমি খুবই অলস, পিয়ালের মতো তো ডেডিকেটেড না, কিন্তু হ্যাঁ সরকারি চাকরি পাইলে আমি দেখা যাচ্ছে দেশে থাকতাম, আমি খুবই আলসে। কিন্তু এখন দেখতেছি বাইরে তবে অনেক কাজ। না, তবে আমি একটু মানে আশার বাণী শোনাই, সেটা হচ্ছে যে কেউ যদি কষ্ট, মানে বিশেষ তো অনেক টাফ জব, মানে একটা টাস্ক হয়ে যাচ্ছে, যতদিন যাচ্ছে তত টাফ টাস্ক হয়ে যাচ্ছে, কিন্তু টাফ টাস্ক হয়ে যদি কেউ এসআরডি তে আসে, মানে এসআরডি তে আসলে, এবং কেউ যদি একটু না আমি বলি, এসআরডি তে এসে যদি কেউ মানে এরকম হয় যে আমি আসলে লাইফে খুব প্যারা নিতে চাই না, খুব চিল লাইফ কাটাইতে চাই, মানে একদমই রিল্যাক্স লাইফ কাটাইতে চাই, আমার অন্য কোনো ইচ্ছা নাই, পাওয়ার বা অন্য কোনো কিছুর প্রতি মোহ নাই বা আকর্ষণ নাই, তাইলে আমি মনে করবো এসআরডি তাদের জন্য বেস্ট। আর যদি কেউ মনে করে যে না আমার লাইফে অনেক কিছু দরকার, পাওয়ার দরকার, এই দরকার সেই দরকার, তাইলে আমি বলবো যে এসআরডি তে আসার দরকার নাই। আরেকটা জিনিস হচ্ছে ভাইয়ের কাছেই প্রশ্ন, তাই ভাইয়ের টপিক ছিল, সেখানে কমেন্ট একজন প্রশ্ন করছে চ্যাট বক্সে। প্রশ্নটা এমন যে ভাইয়া, ইউনিভার্সিটি টিচার হতে শুধু কি টপ করতে হবে নাকি রিসার্চ পেপারও লাগবে? রিসার্চ পেপার নিয়ে একটু ডিটেইলস জানতে চাই, কিভাবে করব, কখন থেকে আসলে শুরু করব, আর কিভাবে অ্যাডভান্টেজ পাবো। আচ্ছা, টপ তো করতেই হবে, প্লাস আমাদের তো রিসার্চ পেপার করাটা অ্যাডভান্টেজ আর কি, কারণ মাস্টার্সে যখন কেউ থাকবে, সে তো একজনের আন্ডারে থিসিস করবে, সেই থিসিসটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায় এখানে, প্লাস পাশাপাশি যদি পেপারস থাকে, এটা মানে এক্সট্রা অ্যাডভান্টেজ দিবে।
এখন এই পেপারস করার আসলে কোনো টাইম নাই। অনেকে হচ্ছে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারেও করে, অনেকে ফোর্থ ইয়ারের শেষেও করে, অথবা ফোর্থ ইয়ার শেষ করে মাস্টার্সের শুরুতেও অনেকে থিসিসের পাশাপাশি পেপারসও করে আর কি। এখন এটা হচ্ছে যার যার সুবিধা মতো টিচার পাওয়া বা ওইরকম মানে অনুকূল এনভায়রনমেন্ট পাওয়া এবং সবকিছু মিলাই নিজের ওইরকম টাইম যদি থাকে, আমি মনে করি যে কোনো সময় পেপার থাকলেই হবে। সেটা আসলে এক্সাক্ট কোনো টাইম নাই যে এই সময় শুরু করলে ভালো বা কি। আমার মানে দিন শেষে আমার পেপারসটা দরকার। আমার অনার্স মাস্টার্স শেষে আমার 2-1টা পেপার থাকলো এবং ভালো একটা যদি থিসিস থাকে, এটা মানে আমাকে একটা অ্যাডভান্টেজ দিবে আর কি। টপ রেজাল্টের পাশাপাশি ওর উপর তাহলে থিসিসটাই আমাদের হ্যাঁ, জোর দিতে থিসিসটা হবে, top class একটা। জোর দিতে হবে। পাশাপাশি যদি আমি পারি 2-1টা পেপার থাকলে ভালো, না থাকলেও সমস্যা নেই। কারণ টপ করলেই হয়, আসলে টপ করলে এবং থিসিস যদি ভালো একজন টিচারের কাছে করা যায়, তাইলে মানে টিচার হয়ে যাওয়ার পসিবিলিটিটা বেশি থাকে আর কি। টিচার, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, আরেকজন হ্যান্ড রেজ করছে, আমরা তাকে ফ্লোর দিই। সামিন ইয়াসির। আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন, জি ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, বলো। আমাকে শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম। আমার প্রশ্নটা বেসিক্যালি আপুর কাছে। তো আমাদের সাবজেক্টের মধ্যে যেহেতু সয়েল ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট নামটা আছে, তো আমি এনভায়রনমেন্টাল সায়েন্স আর এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি অ্যাব্রোডে ট্রাই করি এমএসএ, তো এখানে আমার জন্য কি কি ফিউচার এন্ড জব অপরচুনিটিস আছে? আপুর কাছে প্রশ্নটা। আমি তোমাকে স্পেসিফিক জব পজিশনের নাম বলতে পারছি না, কারণ এটা ভ্যারি করে। আর রিলেটেড আপু আমাদের এই সাবজেক্ট থেকে মানে রিলেটেড যে কোনো এমএসএ এর জন্য কোনটা বেস্ট অ্যাব্রোডে ট্রাই করলে? এটা আসলে দেখো কোনো গ্যারান্টি নেই, বুঝতে পারছো? মানে এটা কখন কে কিভাবে জব পাবে কোন সাবজেক্টে, এটার কোনো গ্যারান্টি নেই। কারণ সব সাবজেক্টের কিছু না কিছু ওপেনিং আছে। তুমি রাইট মোমেন্টে রাইট জায়গাতে রাইট কমিউনিকেশন, রাইট অ্যাপ্লিকেশন, রাইট কানেকশন করতে পারছো কিনা, এটার উপরে ভ্যারি করে। তবে যদি কোনো সাবজেক্টের সাথে ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি ওয়ার্ডটা থাকে, এটা মাচ বেটার। তবে আরেকটা জিনিস যেমন বলি, পুরো ইউরোপে এগ্রিকালচারের জন্য কিছু সিলেক্টেড কান্ট্রি ভালো, জার্মানি ভালো, কিন্তু তুমি যদি ফিনল্যান্ডে এগ্রিকালচার রিলেটেড সাবজেক্টে আসতে চাও, তখন আবার ঝামেলা। কারণ শীতের দেশে অত বেশি এগ্রিকালচার ওদের ওদের করার মতো কোনো ওয়েদার নেই। সো এটা একটা ঝামেলা। কিন্তু তুমি যে সাবজেক্টের সাথে বললাম, তো যদি তুমি যে টেকনোলজি বা ইঞ্জিনিয়ারিং ওয়ার্ডটা আছে, এটা ভালো হয়। ওয়াটার ট্রিটমেন্টের একটা বিশাল সেক্টর আছে। আর এই যে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, এটার আসলে বিশাল বড় সেক্টর। এটা কোনো স্পেসিফিক ওয়ার্ড দিয়ে বা টার্ম দিয়ে আমি ডিফাইন করতে পারবো না। যেমন ধরো সোলার সিস্টেম নিয়ে কাজ করা হয়, এটাও এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে পড়ে। তারপরে তোমার ব্যাটারি রিসাইক্লিং, এটাও এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে পড়ানো যায়। এই জন্য আসলে এটা খুব ডিফিকাল্ট ব্যাপার। তুমি যদি এটা আসলে ওভাবে করে বলা কঠিন। বাট তুমি এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এ যদি আসো, ধর বললাম জাস্ট এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং তুমি জয়েন করেছো, করার পরে তুমি ডিপার্টমেন্টে দেখলে তোমার কি কি কোর্স আছে, তখন থেকে তুমি যদি লিঙ্কডইনে ঘাটাঘাটি শুরু করো, তুমি দেখতে পারলে যে আচ্ছা এটার মার্কেট ডিমান্ড ভালো, তুমি ওই সাবজেক্টে জোর দিলে বা ওই প্রফেসরের সাথে ভালো কমিউনিকেশন রাখলে, ওনার থ্রুতে তুমি ইন্ডাস্ট্রিতে ঢুকতে পারবে। সো এটা একটা পাথ, এই আর কি। তারপর আমি অল্প একটু ঘটনা অ্যাড করি, যেটা হচ্ছে যে রিসেন্টলি মাহমুদ সৈয়দ ভাই, আমি সেশনটা ভুলে গেছি, উনি এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এ পিএইচডি তে গেছে। 15 উনি ইউএসএ তে গেছেন সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং। আচ্ছা আচ্ছা, ওখানে পিএইচডি করতে গেছেন। এখন আমি আমাদের এটা আরেকটা রিসেন্টলি আপু আছে, আমাদের আরেকটা আপু আছেন ইফাত আপু। আপু হচ্ছে আমেরিকাতে সিভিল ইঞ্জিনিয়ারিং এ পিএইচডি করতেছেন। এখন এই যে এইগুলাতে, হ্যাঁ, এখন তুমি যখন কোর্সে, প্রত্যেকটা ইউনিভার্সিটির কারিকুলাম আলাদা এবং প্রত্যেকটা সাবজেক্টেরই দেখা যাচ্ছে আলাদা আলাদা জব মার্কেট আছে। তো এটা আসলে তুমি ঢোকার পরে বুঝতে পারবে। বাট যেটা বললাম, যেমন ধরো ইউরোপের কিছু কিছু দেশে এগ্রিকালচার নিয়ে ফান্ডিং খুব বেশি নেই, তো ওটা দেখে আসতে পারো। জার্মানি বড় দেশ, তো ওদের ফান্ডিং অপরচুনিটিটা একটু বেশি। ফিনল্যান্ডে যেরকম ধরো মিনারেলস ভালো, তারপরে তোমার ব্যাটারি রিসাইক্লিং এর জন্য ভালো, আইটির জন্য অনেক ভালো, ফরেস্ট রিলেটেড সাবজেক্টের জন্য ফিনল্যান্ড খুবই ভালো। ওরা উড নিয়ে অনেক কাজ করে, ওদের ওয়ান অফ দ্য মেইন ইম্পর্টেন্ট থিং। সো এই জন্য তুমি কোন দেশে যাচ্ছ, ওই দেশে কি কি মানে ওদের এক্সপোর্ট ম্যাটেরিয়াল, ওদের কি কি নিয়ে কাজ করে, ওরা বেশি এটা চেক করে আসতে পারে, এটা হেল্প করবে, এই আর কি। সরি, ওটা কোশ্চেন করেছে মনে হয় টেক্সট বক্স।
যে এখানে ওই সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে আসলে আসছে যে মাস্টার্স এ স্কলারশিপ পাওয়া যায় কিনা ইউএস সিভিল ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স এর জন্য ফুল স্কলারশিপ পাওয়া যায় কিনা, এটা ডিফিকাল্ট, এটা খুবই ডিফিকাল্ট। কিন্তু এগেইন আমি যতদূর জানি ফাতাপু স্কলারশিপ নিয়ে গেছিলেন আমেরিকাতে সিভিলে। তো এটা ডিফিকাল্ট কিন্তু ইম্পসিবল না। মিনিমাম সিজিপিএ কত লাগে স্কলারশিপের জন্য? আমি এখানে একটা জিনিস বলি, গত বছর আমার পরিচিত একজন অ্যাপ্লাই করেছে হেলসিঙ্কি ইউনিভার্সিটিতে, সে অ্যাডমিশন পেয়েছে কিন্তু স্কলারশিপ পায়নি। তার থেকে কম প্রোফাইলের আরেকজন তোমার হচ্ছে অ্যাপ্লাই করেছে সেম ইউনিভার্সিটিতে, সে অ্যাডমিশনও পেয়েছে স্কলারশিপও পেয়েছে। এই বছর সেম পার্সন যে গত বছর অ্যাডমিশন পেয়েছিল কিন্তু ফান্ডিং পায়নি, সেই বছর অ্যাপ্লাই করেছে, সেই বছর অ্যাডমিশনই পায়নি। সো এখন এই সিজিপিএ এর ব্যাপারটা তুমি যত ভালো রাখবে তত ভালো। দিন দিন কম্পিটিশন বাড়তেছে এবং এক একটা সিটের জন্য দেখা যাচ্ছে তোমার 1000, আমি যখন পিএইচডিতে ছিলাম ইউনিভার্সিটিতে, একটা পিএইচডির জন্য এরকম হয়েছে আমরা 400 অ্যাপ্লিকেশন রিসিভ করেছি একটা পিএইচডির জন্য। এই 400-র মধ্যে ভালোর কোনো শেষ নেই। এই জন্য তোমার সিজিপিএ যত ভালো থাকবে তত ভালো। আইএলটিএস এর মার্ক ম্যাটার করে কি না করে, যদি ধরো তোমার ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট 7, তখন এটা ম্যাটার করতেছে। কিন্তু 7, 7.5 একজনের, দুইটা মানুষের, একজনের 7 একজনের 7.5, তাদের অন্য প্রোফাইল ভালো, তখন এটা ম্যাটার করবে না। তো ওদের হাতে এখন অনেক অপশন, ঠিক আছে, এখন অ্যাপ্লিকেন্ট অনেক বেশি, অপশন অনেক বেশি। তো ওরা এখন ভালোর ভালো নেওয়ার চেষ্টা করে, স্বাভাবিক। হ্যাঁ, হোয়াট অ্যাবাউট সরি আরেকটা প্রশ্ন করছে সাবিনিয়াসির আপু। আচ্ছা, ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ এগুলা মানে এটা নিয়ে কি বুঝিনি, এটা কি ভালো কি না? হ্যাঁ অবভিয়াসলি ভালো। ওয়াটার ট্রিটমেন্ট তোমার যে কোনো ইন্ডাস্ট্রিতে লাস্ট ফেজ হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট। তো ওয়াটার ট্রিটমেন্ট এই জন্য ওদের মানুষজন, যে কোনো কেমিক্যাল ইন্ডাস্ট্রিতেই লাস্ট ফেজ হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট। সো এখানে জবের অপরচুনিটিটা নর্মালি ভালো। যে সমস্ত দেশে ইন্ডাস্ট্রিয়াল তোমার ইন্ডাস্ট্রিতে ভালো, ওদের সবগুলোতে এটা অপরচুনিটি ভালো। এগেইন তোমার জবের জন্য রাইট টাইমে রাইট মানুষের সাথে রাইট জায়গায় অ্যাপ্লিকেশন, রাইট প্রেজেন্টেশন, এটা ইম্পর্টেন্ট। একই সাবজেক্টে দুইটা ইউনিভার্সিটিতে, একই ইউনিভার্সিটিতে পড়েও একজন জব পেতে পারে, একজন নাও পেতে পারে। আর ইউরোপের জব মার্কেট খুবই খারাপ এই মুহূর্তে। সো আমি আসলে ধরো এই জবের ব্যাপারে গ্যারান্টির কোনো কথাবার্তা বলবো না। এটা পুরা ওয়ার্ল্ড ওয়াইড এই মুহূর্তে ওয়ার্ল্ড একটা বাজে টাইমের মধ্যে দিয়ে যাচ্ছে, কোথাও কোনো কিছুর গ্যারান্টি এই মুহূর্তে নেই। থ্যাংক ইউ আপু, মনে হয় আমরা অ্যান্সার পেয়েছি। আচ্ছা আমরা প্রায় শেষ দিকে, যদি আর কোনো প্রশ্ন থাকে লাস্ট একটা প্রশ্ন দিব, যদি কারোর কোনো প্রশ্ন থাকে হ্যান্ড রেজ করেন, আমরা ফ্লোর দিই। আমাদের চ্যাট বক্সে একটা প্রশ্ন এসেছে আমাদের নাজমুল ভাই কোশ্চেন করছে, জটিল কোশ্চেন। আপু আপনি যেহেতু আছেন তাহলে আপনি আগে শেষ করে দেন, দেব পিয়াল ভাইকে ওই একই প্রশ্ন। সবসময় মনে হয় আরেকটা সাইড হওয়ার ভালো, ঠিক আছে। আমার কাছে মনে হয় যে দেশে থেকে আরামে সরকারি বাড়ি সরকারি গাড়িতে থাকাটা মনে হয় আরামের, হয়তো ফ্যামিলির কাছে থাকতাম। কিন্তু এট দ্য সেম টাইম আমি এটাও বুঝি আমার এখানে কম্পিটিশন বা টক্সিক ওয়ার্ক কালচারের মধ্যে দিয়ে আমি 4 বছর ধরে জবে আছি, আমি এখনো পর্যন্ত টক্সিক ওয়ার্ক কালচার ফেস করিনি। এবং আমার কাজের প্রেশার কখনোই এরকম হয় নাই যে আমি নিতে পারছি না, ঠিক আছে। ওয়ান্স ইন আ ওয়াইল আমার কাজের প্রেশার অনেক বেশি, যখন একটা প্রজেক্টের সাবমিশন ডেট থাকে তখন মাসখানেক ধরো খুব প্রেশারে যায়। কিন্তু এরকমও না যে আমি ঘুমোতে পারছি না, খেতে পারছি না, এরকম না। আদারওয়াইজ বাকি টাইম যথেষ্ট ফ্লেক্সিবল। এবং সেফটির কথা যদি বলি, রিসেন্টলি আমেরিকাতে যে ঘটনাটা দেখছো কিনা, এটা আসলে কপালের ব্যাপার, বাট এগেইন এখানে এই টাইপের কেসেস হওয়ার সম্ভাবনা অনেক কম, যেটা বাংলাদেশে আরো বেশি। আর জব সিকিউরিটি এখানে, বাংলাদেশে সরকারি চাকরির জব সিকিউরিটি অনেক বেশি এখানকার চাইতে, ট্রু। এবার পিয়াল বলো তোমার এক্সপেরিয়েন্স। পিয়াল ভাই আচ্ছা, আমি বলবো যে আসলে ইন্টারেস্টের জায়গাটা ফোকাস করবো। আসলে যে ইন্টারেস্ট যদি থাকে বাইরে যাব, বা ওইরকম আগ্রহ বেশি থাকে যে আমি বাইরেই যাব, আমার দেশে থাকতে ভালো লাগে না। আমি অনেকেই দেখছি আসলে যে তারা দেশে, মানে বাংলাদেশ তাদের ভালো লাগতেছে না, মানে এমন একটা অবস্থা হয়ে গেছে যে তাদের আসলে দেশ থেকে যেতে পারলেই তাদের ভালো। মানে এরকম অনেকে আছে যে না, দেশের বিভিন্ন ক্রাইসিস মোমেন্ট বা দেশের কিছু মানে অবস্থা দেখে তারা ফ্রাস্ট্রেটেড হয়ে ডিসিশন নিয়ে নিছে যে তারা দেশে থাকবে না। তো তাদের ক্ষেত্রে আমি বলবো যে আচ্ছা ঠিক আছে,
থাকার দরকার নাই। যদি নাই থাকতে চায় তাহলে তো আসলে জোর করে কাউকে রাখা যাবে না, সে বাইরে দেখতে পারে। আর যদি কারো এরকম পিছু টান থাকে যে না আমার ফ্যামিলি আছে, আমার ফ্যামিলি দেখতে হবে, বাবা মা আছে, আমাকে দেশেই কিছু করতে হবে, আবার আমি চাই আমার মানে টাকা পয়সা কম থাকুক কিন্তু অল্প কিছুতেই আমি দেশের মধ্যে মানে হ্যাপিনেস যদি আমি খুঁজি, বন্ধু বান্ধব বা সবাই মিলে একটা অন্যরকম একটা যে এনভায়রনমেন্ট বা অ্যাম্বিয়েন্স আছে আসলে দেশে, তো দেশই আসলে, দেশের উপরে তো আসলে কিছু নাই। বা দেশে থাকার মধ্যে একটা যে অন্যরকম একটা আনন্দ আছে, সেই আনন্দটা যদি কেউ পেতে চাই, মানে একদম মন থেকে যদি আসলে চাই যে না আমি আসলে অল্প হইলেও আমার সমস্যা নাই, আমি অল্পতেই খুশি থাকবো, তাও আমি দেশে থাকবো। সরকারি চাকরির কিন্তু অনেক ফেসিলিটিস আছে, আবার কিছু মানে নেতিবাচক ব্যাকলাশ তো কিন্তু আছে অনেক কিছু, যে টাকা পয়সা কম, যেহেতু বেতনটা অনেক কম সেই কি বল এই জন্য ওর টাকা পয়সা কম আরে বেতন কম না, সেই 15 সালে হচ্ছে লাস্ট পে স্কেল দিয়েছে, এরপর আর কোনো পে স্কেল নাই। এখন যদি কেউ মনে করে যে না এত কম টাকায় আমার পোষাবে না, তাইলে তো আসলে কিছু করার নাই। আর যদি মনে করে যে না আমি এতটুকুতেই হ্যাপি থাকবো, তাইলে ওয়েলকাম। দেশের মধ্যে যে কোনো একটা ভালো সরকারি চাকরি খুঁজে নিতে পারলে এটা অনেক ভালো, অনেক শান্তির আর কি। এই বিয়া তুমি ঘুষ খাও না মানে তো এই না বাকি সবাই ঘুষ খায় না। তোমাদের যদি বলো টাকা কম, এটা কেমনে কি? হ্যাঁ, সব টাকা তো তোমাদের কাছে সরকারি চাকরিতে। ঘুষ খাইলে তো সেটা ভিন্ন কথা, ঘুষ অনৈতিক ভাবে টাকা ইনকাম করলে সেটার তো হিসাব আলাদা। ঘুষ আমি আমার ফ্রেন্ডের সাথে ফাইজলাম করতেছি, আমরা প্রমোটিং ঘুষ বাইরে। আচ্ছা, আরেকটা জিনিস বলি ওর কোয়েশ্চেনটা, বা এমনিতেই ধরো আমি আসলে এমনিতেই একটু বলি বাইরে ব্যাপারটা হচ্ছে আমার যেরকম আশেপাশে আমার ঢাবির, সরি তো শাওন তোমার সময় নিচ্ছি বা বাকিদেরও হয়তো বা বাইরে আমার আশেপাশে ঢাবির বা আমার ডিপার্টমেন্টের জুনিয়র মিলায়ে আমার 5 জন আছে, আমার একদম উইদিন 30 মিনিটস। হ্যাঁ, এটা সবার জন্য সেম না, কিছু কিছু এলাকাতে বাংলাদেশি অনেক কম। এই ব্যাপারটা শুধু এই ব্যাপারটা না, এখানে আসলে একাকিত্ব ব্যাপারটা আসলেই ম্যাটার করে। তুমি একটা খুব বাংলাদেশে যেরকম আড্ডা দেওয়া বা সামথিং, আমি প্রত্যেকদিন ক্লাস শেষ করার পর আমার মনে হয়তো আমি একটু টয়লেট চিপাই যে আড্ডা দিতে চাই এই মুহূর্তে, আমার জন্য এটা এখন খুবই জরুরি বিষয় হয়ে গেছে। এটা তুমি এখানে পাবা না। এখানে তুমি ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে গেলেও তোমাকে আগের থেকে টাইম ফিক্স করে তারপর আড্ডা দিতে হবে মোস্ট অফ দ্য কেসেস, ঠিক আছে? তা যদি ডর্মে থাকো ততদিন পর্যন্ত ফ্রেন্ড আছে। সো যাদের এই টাইপের প্রবলেম হতে পারে বলে মনে হয়, যেরকম আমি খুব হোমসিক, আমি বছরে একবার দেশে যাই, না গেলে আমার হবে না, এরকম আর কি। যাদের এরকম আছে যে না 1 বছর অনেক লম্বা টাইম, আরো ঘন ঘন দেশে যেতে হবে, তাদের যদি ফাইন্যান্সিয়াল ব্যাকআপ ভালো থাকে বাসায় ফাইন, কিন্তু যারা আসবে এই সমস্ত ব্যাপারগুলো চিন্তা ভাবনা করে এসো আর কি। এগুলো একটা বড় ব্যাপার, কারণ এখানে লাইফ অনেক ডিট্যাচড সবার থেকে, সবাই যে যার লাইফ নিয়ে বিজি, সবাই ডিপ্রেসড, সবাই বিজি, ঠিক আছে? সো যাদের প্যাশন আছে, ঠিক আছে, বাইরে পড়তে চাও, পিএইচডি করতে চাও বা বাইরে লাইফ সেটেল করতে চাও, ফাইন। বা যারা শিওর নাই মুহূর্তে, তারা একটু চিন্তা ভাবনা করে তারপরে এসো আর কি। হ্যাঁ, একটু বলি যে যেটাই করতে চাও একটু দ্রুত ডিসিশন নিতে হবে। ডিসিশনটা দ্রুত নিয়ে তারপরে মানে আগাইতে হবে। মানে এমন যাতে না হয় একটু আইএলটিএস পড়লাম, একটু বিসিএস পড়লাম, একটু না আমি বিসিএস পারবো না, একটু নর্মাল জবের জন্য বললাম, এরকম যাতে না হয়। মানে যেটাই হবে ডিটারমাইন্ড থাকতে হবে, ডেডিকেটেড থাকতে হবে, প্যাশন ধরে রাখতে হবে যে এইটা আমি করবোই। বা কেউ যদি টিচার হইতে চায়, ওই প্যাশনটা শুরু থেকেই ধরে রাখতে হবে যে না আমি টিচার হব, বা আমি বিশেষ ক্যাডার হব, বা আমি বাইরে স্কলারশিপ নেবো, পিএইচডি করব। এই জিনিসটা আগে থেকে আমাকে আসলে আমি মনে করি যে মানে একটা ফোকাস ঠিক রেখে আগাই যাওয়া উচিত সবাইকে। থ্যাংক ইউ। আই থিঙ্ক আমরা মেসেজটা ক্লিয়ার একটা মেসেজ পাইছি দুজনের কাছ থেকেই। আমরা মেরিটস গুলো শুনলাম, কোন দিকগুলো মাথায় রাখা উচিত। এর মধ্যে আমাদের আজকের আমরা কিউএনএ সেশনটা এন্ড করতেছি। লাইভ কিউএনএ সেশনটা ছিল বেশ ইন্টারেক্টিভ ছিল। আমার যারা কোশ্চেন করছে তাদেরকে আগে ধন্যবাদ দিই, আর ভাইদেরকে হচ্ছে আমি আগে বলছি ক্যাজুয়াল ওয়েতে কথা বলতেছি, আমি এমন একটা ফরমালিটি মেনটেন করতেছি না, কিন্তু একদম ডিপার্টমেন্টের সিনিয়র ভাই সিনিয়র আপু বাইরে কেউ না। তো আমি ধন্যবাদ সেকশনে যাব, তার আগে আমি অল্প একটু বলি, আমি নিজে কথা বলি, আর আমি হচ্ছে বেশি কথা বলে ফেলি, এটা আমার একটা সমস্যা। আমি ডিপার্টমেন্টে বিভিন্ন প্রোগ্রাম হোস্ট করি, যখন নিজের কথা বলে ফেলি অনেকক্ষণ। তো এটা বলি যে আরেকটা জিনিস অ্যাড করে দিই, যে আমি মেসেজ আপুর থেকে যেটা আসছে যে সিরিয়াস কথা সবাই আমরা শুনছি, তো যারা এখনো আছি একটা জিনিস শুনে রাখি সবাই, যে তার নিজের কাজ নিজে করা শিখতে হবে।
তা আমরা পাপা কি পড়ি আছি বা বাবার যে রাজকন্যা বা রাজপুত্ররা আছি, সবাই হচ্ছে যে একটা প্রিপারেশন রাখতে হবে। দেশে এনজয় করো, কিন্তু এখানে বিরিয়ানি খাইতে ইচ্ছে হলে যখন তুমি 20 কিলোতে বিরিয়ানি খাইতে যাবা, দেখবা বিরিয়ানির টেস্ট ডাজন্ট Same. বিরিয়ানি। ওখানে মামুন নাই বা আলমিজান নাই, আমাদের চারটারকুলের মামুন বা আলমিজান নাই, না এটা সমস্যা। সেটাই। আর মাছ খাবা 3 মাসের পুরনো ফ্রোজেন মাছ, তারপর একসময় মাছ খাই ছেড়ে দিবা, দেখা যাচ্ছে যে ফ্রোজেন মাছ খেতে খেতে বিরক্ত হয়ে গেছে। আমি খুব খাবার দাবারটা, ওই যে দেশি খাবার দাবার খুব পছন্দ। তো হেলসিঙ্কিতে এগুলো পাওয়া যায় এখন মোটামুটি, শাকসবজি এটা ভালো, কিন্তু সামহাউ ইট ডাজন্ট টেস্ট লাইক বাংলাদেশি ফুড। কোথায় জানি একটু মনে হয় আছে এটা ইম্পোর্টেড। এগুলো তেমন কোনো বিষয় না, এগুলো অ্যাডজাস্ট হয়ে যায়। কিন্তু ডিপ্রেশনের ব্যাপারটা যেটা বললাম, বা ফ্যামিলিকে মিস করাটা বা ফ্রেন্ডসদেরকে মিস করা, এই সমস্ত যদি কেউ ডিপ্রেশন প্রন থেকে থাকো, তারা একটু চিন্তা ভাবনা করে ডিসিশন নিও। আর ভাইয়ের ব্যাপারটাও যেটা আসছে, যে ভাই তো খুব ক্লিয়ার মেসেজ দিছে যে একটা ফোকাসড হও, প্লাস টপ রেজাল্ট করো, আর না হলে একটা সমুদ্র সিজি রেখে ম্যাথ আর ইংলিশে টপ করি আমরা। ভাইয়ের এই মেসেজটা অনেক বেশি ক্লিয়ার আসছে, আমি মনে হয় ব্যাপারটা অল্প একটু কানেক্ট করতে পারছি। তো আমরা হচ্ছে জনদের থ্যাংক ইউ দিব যারা জয়েন করছে। তার আগে হচ্ছে